রিল্যাক্স ইন্সপেক্টর অধরা। মৃদুলের অফারটা খারাপ না। ফ্রিতে কত কি পাবো তা মৃদুল সাহেব, আপনাদের ছাড়ার বিনিময়ে কি দিবেন আমাদের বলুন দেখি, পছন্দ হয় কি না। পছন্দ হলে কেস এখানেই দফা রফা করে দিব। নিতিনের কথা শুনে অধরা অবাক চোখে নিতিনের দিকে তাকালো। তার দেখা সবচেয়ে অনেস্ট অফিসার ও, তবে দুর্নীতিতে জড়িত। বিশ্বাস হচ্ছে না যেন অধরার। একটা কেস নিয়ে এত দৌড়াদৌড়ির পর সমাধান মুহূর্তে এসে অন্যায়ের পক্ষে নিচ্ছে, তাও কিনা কিছু সম্পত্তির লোভে। ছি! ভাবতেই অধরার গা ঘিন ঘিন করে উঠল। সে বিকৃত মুখ করে নিতিনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, শেষ পর্যন্ত আপনিও? ছি ছি, আমি আপনার থেকে এমনটা আশা করিনি। নিতিন বাঁকা এসে বলল, ফ্রিতে এত বড় অফার পেয়ে গেলে কেউ হাতছাড়া করে? আমি তো করি না। আমার মনে হয় আপনারও এই অফারটা লুফে নেওয়া উচিত। প্রভাত মির্জার কোটি কোটি টাকার সম্পত্তি, তার মাঝে 50% আমি পেলে বউ বাচ্চা নিয়ে সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। কি ঠিক বলছি তো মিস্টার মৃদুল? নিতিনের কথা মৃদুলের মনে ধরল। সে হাঁপ ছাড়ল। যাক, একজনকে বাগে আনা গেছে। এখন এখান থেকে বের হওয়া আর ব্যাপার না। মৃদুল সহাস্য বলল, একদম ঠিক স্যার। আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে আমরা এক টুর্কিতেই বাজিমাত করতে পারবো। উত্তরে নিতিন হাসল। অধরা তার বাঘিনীর চেহারা নিয়ে নিতিন আর মৃদুলের দিকে তাকিয়েছে। তার চোখে মুখে রাগ আর ঘৃণার উত্তাল ঢেউয়ে ভিজে একাকার। যেন পারলে এখনই টিগার চেপে দুটো লাশ গ্রাস করত। নিতিন অধরার দিকে একবার তাকিয়ে আরেকবার চোখ ফিরিয়ে নিল। মৃদুলের দিকে তাকিয়ে বলল, এখন তো আমরা টিম মেম্বার, সো আমাকে সব ব্যাপার খুলে বলুন, তবে আমি আপনাদের সাহায্য করতে পারবো। মৃদুলের মুখে হাসি ফুটল। চেহারা থেকে ভীত ভাব চলে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমাদের এখান থেকে বের করুন। তার জন্য যা জানা জিজ্ঞেস করুন, আমি বলছি। প্রতিভার ডায়েরিটা কে লিখেছে? স্বরূপা। অভিলাষের ডায়েরি? স্বরূপা লিখেছে। দুই ডায়েরি লিপিবদ্ধ সব কথা কি বানোয়াট? হাতে গোনা দু চারটা ছাড়া বাকি সব স্ক্রিপ্ট। এর কোনো সত্যতা নেই। তার মানে আপনারা জানতেন যে ডায়েরিগুলো পুলিশের হাতে যাবে, তাই বানিয়ে এমন গল্প লিখেছেন যেন আপনাদের কারোর উপর আঙ্গুল না যায়, তাই তো? হ্যাঁ, সব স্ক্রিপ্ট। ইভেন প্রতিবার সামনে আমি আর স্বরূপা কী কথা বলবো সেটাও স্বরূপা আগে থেকে আমাকে শিখিয়ে দিত। স্ক্রিপ্ট দিত। প্রতিভা অভিলাষের ডায়েরির সব কথাই বানোয়াট, যার কোনো অর্থ নেই। প্রতিভাকে কি তবে তুরাগ অভিলাষ কেউই ভালোবাসতো না? না, দুজন বিবাহিত। প্রতিভার সাথে অভিলাষ আর তুরাগের যা ছিল সব অভিনয়। ওকে খুন করার আগে বিশ্বাস অর্জন করতে চেয়েছে তুরাগ। সে তো প্রতিভাকে ঘৃণা করত, ইভেন এখনও করে। প্রতিভার সামনে শুধু মুখোশ পড়েছিল, ভালোবাসার ঢং করত। আর অভিলাষ ও প্রতিভাকে সহ্য করতে পারে না। যেখানে সহ্য করতে পারতো না সেখানে ভালোবাসা আশা করা তো নিতান্ত হাস্যকর। কেন ঘৃণা করে? তা জানি না। অভিলাষ পুলিশকে যে জবানবন্দি দিয়েছে সেটা কি ছিল? পূর্বে লিখিত কথা আউড়িয়েছে অভিলাষ, স্ক্রিপ্টও স্বরূপার লেখা। তুরাগ অভিলাষ এই দুজনের কথা না হয় বুঝলাম, কিন্তু শিলা স্বরূপা, ওদের কিসের শত্রুতা প্রতিভার সাথে? ওদের শত্রুতা নেই, শুধু সম্পত্তির লোভ ওদের। প্রতিভার প্রেগনেন্সির কথা কেউ জানতেন না? না, শুধুমাত্র স্বরূপা জানত। আপনি কেন ওদের দলে যোগ দিলেন? আমি যতটুকু জানি আপনার পরিবারের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। আমি ইচ্ছে করে যোগ দেইনি, আমাকে অনেকটা জোর করে যোগ করেছে তারা। পরিচয় কবে এবং কিভাবে? তুরাগ আমার ক্লাসমেট ছিল, সেই সুবাদে পরিচয় এবং বন্ধুত্ব। ৮ বছরের বন্ধুত্ব আমাদের। প্রায় ৩ বছর আগে ও আমাকে স্বরূপার বয়ফ্রেন্ড সাজার প্রস্তাব দেয়। বিনিময়ে আমাকে একটা ফ্ল্যাট এবং ১০ লাখ টাকা দেবে। আমি প্রথমে রাজি হইনি। প্রথমে ভালোভাবে বলেছে, আমি রাজি না হওয়াতে হুমকি দেওয়া শুরু করে। বাধ্য হয়ে এক পর্যায়ে আমি রাজি হয়ে যাই আর তাদের কথা মতো কাজ করতে থাকি। মিশনে নেমে বাকিদের সাথেও পরিচিত হই। কি এমন হুমকি দিয়েছে যাতে আপনি রাজি হয়ে গেলেন? আমার বোনের আর তার বয়ফ্রেন্ডের অন্তরঙ্গ কিছু ছবি তুরাগের কাছে ছিল। কিভাবে সংগ্রহ করেছে জানি না। সেগুলো দিয়ে তুরাগ আমাকে ব্ল্যাকমেল করত। আমি রাজি না হলে সে আমার বোনের ছবি ভাইরাল করে দেবে। আমার একটা মাত্র বোন, সে খুব বোকা আর ইমোশনাল। সবে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ছবি ভাইরাল হলে সুইসাইড করত। ভাই হয়ে আমি তা দেখতে পারতাম না, তাই বোনের জন্য বাধ্য হয়ে তুরাগের প্রস্তাবে রাজি হই। কিন্তু বিশ্বাস করুন, আমি ওদের বারবার নিষেধ করেছি, ওরা তো শোনেনি।
উল্টো আমাকে ব্ল্যাকমেল করতো। আমাকে প্রতিভা কেসে পাশিয়ে দিবে বলে ব্ল্যাকমেল করে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে ভারতে যাবার কথা ছিল, সেটা ব্ল্যাকমেল করেই। আমি রাজি ছিলাম না। ওরা প্রতি পদে পদে আমাকে হুমকি দিয়েছে, এক প্রকার জিম্মি করে রেখেছে। মলিন মুখে বলল মৃদুল। নিতিন বলল, আইনের সহায়তা নেননি কেন? অ্যাটলিস্ট মিস অধরাকে গোপনভাবে হলেও বলতে পারতেন। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু থানায় আসার পরই ওরা টের পেয়ে যায় এবং আমার বোনের একটা অশ্লীল ভিডিও বানিয়ে হুমকি দেয়। ভিডিওটা এডিটর ছিল, কিন্তু আজকাল সময় কেউ সেসব বিশ্বাস করে না। ভাইরাল হলে আমার বোনটার ক্ষতি হতো, তাই আর বলিনি। বোনকে বাঁচাতে গিয়ে একটা পরিবারকে বলি দিলেন, তাই তো? নিতিনের প্রশ্নে মৃদুল লজ্জিত মুখটা নিচু করে মাথা নাড়ালো। নিতিন বলল, ওরা যদি আপনাকে ব্ল্যাকমেল করে সব করায়, তবে ওদের প্রতি আপনার ক্ষোভ জমার কথা। আপনি তাদের শাস্তি কামনা করার কথা। কিন্তু আপনি নিজের সহ সবার মুক্তির জন্য আমার সাথে ডিল করছেন। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? ওদের প্রতি আমার ক্ষোভ আছে অনেক, ওদের শাস্তি দিতে চাই, কিন্তু এখন ওদের শাস্তি দিতে গেলে আমিও শাস্তি পাবো। তাই জেল থেকে বের হওয়ার জন্য হলেও ওদের মুক্তি চাচ্ছি। প্লিজ স্যার, ম্যাডামকে অপারেট করুন, আমাদের ছেড়ে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। আপনারা আমাদের ছেড়ে দিন। বিনিময়ে আমি তুরাককে বলে একটা বাংলো আর দুটো প্ল্যাট করে দিব আপনাদের দুজনকে। প্লিজ স্যার। আকুতি ভরা কণ্ঠে বলল মৃদুল। নিতিন বাঁকা এসে বলল, আমি অলরেডি কোঅপারেট করেছি মিস্টার মৃদুল। আমিও আপনাদের গ্যাংয়ের। বাই দ্য ওয়ে, আপনাদের গ্যাং আর মিশনের নাম কি? গ্যাংয়ের নাম SIB আর মিশনের নাম সারপ্রাইজ। SIV মিনিং? 6 ইন্টেলিজেন্স বিলিয়ন। ইন্টারেস্টিং। আমি প্রাউড ফিল করছি SIVর সদস্য হতে পেরে। সহকর্মী আপনি আমার। সেই হিসেবে আমি আপনাকে কিছু দিতে চাই, আপনি নেবেন? 6 ইন্টেলিজেন্স বিলিয়ন। ভীত কণ্ঠে বলল মৃদুল। নিতিন হেসে বলল, ভয় পাবেন না, আমি গিফট দিব, ফাঁসিতে ঝুলাবো না। এমন গিফট দিব যার সাথে আপনারা পরিচিত। যেই গিফট আয়োজন করতে আপনারা এক্সপার্ট, তেমন কিছুই দিব। আমাকে বিশ্বাস করলে নিতে পারেন, করেন বিশ্বাস? মৃদুল খানিক সময় নিয়ে কিছু ভাবল, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো, যার অর্থ সে বিশ্বাস করে। নিতিন বলল, ধন্যবাদ আমার সহকর্মী। আমি এত বছরের অর্জিত সততা ভঙ্গ করে আপনার কথাই সায় জানাচ্ছি। জানি না কেন হুট করে সম্পত্তির লোভ লেগে গেল। দুর্নীতির আশ্রয় নিচ্ছি, জানি না কেন। লোভ বড্ড খারাপ জিনিস। এর থেকে সামলানোর দায়ে আমিও নিজেকে সামলাতে পারছি না, হার মানলাম। আপনার জয় হয়েছে। আপনার জয় হিসেবে কিছু দিতে চাই। বিশ্বাস যেহেতু করেন, তাই নিতে অসুবিধা হওয়ার কথা নয়। গিফট দিয়েই দিই, কি বলেন? মৃদুল সায় জানালো। সে বোঝার চেষ্টা করছে নিতিন তাকে কি দিবে, তবে তার ধারণা নিতিন সত্যিই তাদের দলে নাম লিখিয়েছে। তাই মনে মনে বেশ খুশি সে। নিতিন চেয়ার ছেড়ে উঠে মৃদুলের কাছে গেল। মৃদুলের বাঁ হাতের বাঁধন খুলে বাঁ হাত টেবিলের উপর রাখল। এরপর টেবিলের ওপর থেকে প্লাইয়ার্স নিয়ে মৃদুলের বাঁ হাতের তর্জনী আঙ্গুলের কাঁচা নখের ডগায় তাক করে সর্বশক্তি দিয়ে নখটা টেনে তুলে নিল। সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে অধরা বনে গেল। একটু আগে তার চেহারায় যে রাগী ভাব ছিল তা কেটে গিয়ে এবার বিস্ময়ী ভাব ফুটে উঠল। মৃদুলও কিছু বুঝে উঠতে পারেনি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে। খানিক অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে রইল। তারপর অসহনীয় যন্ত্রণা অনুভব করা মাত্রই সর্বশক্তি দিয়ে চিৎকার জুড়ে দিল। নিতিন প্লেয়ার্স টেবিলে রেখে আবার নিজের চেয়ারে এসে বসল। একেবারেই রিল্যাক্স ভাব নিয়ে বসে আছে, যে কিছুই হয়নি। এদিকে অধরা একরাশ বিস্ময় নিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। একবার মৃদুলের দিকে তাকাচ্ছে, একবার নিতিনের দিকে। একটু আগে না এরা শান্তি চুক্তিতে মৌখিক স্বাক্ষর করলো, এখন তবে কি হলো? নিতিন কি তবে অভিনয় করছিল? অধরার ভাবনার মাঝেই নিতিন টেবিলে 2 হাত বাস করে টেলিভিশনের সংবাদ পাঠকের কায়দা অবলম্বন করে বসে ঠোঁটের কোণে হাসি টেনে মৃদুলের উদ্দেশ্যে বলল, মিস্টার মৃদুল, আমার উপহার কেমন লাগলো? উত্তরে মৃদুল ব্যথিত চোখে নিতিনের দিকে তাকালো। নিতিন বাঁকা হেসে বলল, আমরা দেশভক্ষক নই, আমরা দেশ রক্ষক। এই একটা বাক্যে না বোঝার শাস্তি ছিল এটা। অবশ্য আমি এটাকে গিফট বলি। একজন সৎ মানুষকে কুপ্রস্তাব প্রদানের চেয়ে অতি অপমানজনক আর কিছুই নেই।
আমার অপমানের গিফট ছিল এটা। আমি আইন নিজের হাতে তুলে দেই না, কিন্তু কেউ দফা রফার প্রস্তাব দিলে তাকে শাস্তি না দিয়ে পারি না, তখন আইন মানি না। আপনি একবার নয়, দুইবার সেম কাজ করেছেন, সহ্য হচ্ছিল না, তাই এই গিফটের আয়োজন। তাহলে এতক্ষণ কি ছিল এটা? আর শান্তি চুক্তি? অবাক কণ্ঠে অধরার প্রশ্ন। নিতিন বাঁকা হেসে বলল, যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলতে পছন্দ করে, তাদের বিশ্বাস নিয়ে আমিও একটু খেললাম। আর কিসের শান্তি চুক্তি, কিসের দলবদল? ইনফরমেশন বের করা আমার উদ্দেশ্য ছিল। আই থিঙ্ক এবার বুঝতে পেরেছেন। আমি নিজের থেকেও বেশি নিজের সততাকে ভালোবাসি। যাই হোক, নেক্সট ডাকুন সবাইকে একসাথে। এই খুনের কারণ সম্পত্তি নয়, প্রতিশোধ। এই ব্যাখ্যা বিশ্লেষণ আজই শেষ করব। পাশাপাশি 6টা চেয়ারে বসে আছে তুরা, কবিলা, শিলা, স্বরূপা, কৌশিক এবং মৃদুল। সামনে একটা টেবিল। টেবিলের অপোজিটে তাদের ঠিক সামনে পুলিশি ভাব নিয়ে পাশাপাশি বসে আছে নিতিন, অধরা। নিতিন সচেতন চোখে সবার দিকে তাকিয়ে থাকলেও অধরার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি গিয়ে পড়েছে তুরাগের উপর। সে স্থির দৃষ্টিতে তুরাগের দিকে তাকিয়ে আছে। তুরাগ যখন হেঁটে আসছিল তখন অধরা অবাক চোখে তুরাগের দিকে তাকিয়েছিল। এই মানুষটাকে দেখেই তার একদিন আফসোস হয়েছিল। মনে হয়েছিল এর থেকে অসহায় ব্যক্তি আর দুটো নেই। অথচ সেই অসহায় ব্যক্তি দুমুখ সাপ প্রমাণ হলো। সে অসহায় ছিল না, সে ছলনাময় ছিল। সেদিনের আফসোসের জন্য আজ আফসোস হচ্ছে অধরার। তুরাগের দিকে তাকাতেই অধরার একটা কথা মাথায় আসছে। একটা মানুষ লোভে পড়ে এতটা নিচে নামতে পারে? হাউ? অধরার ভাবনায় ব্যাঘাত ঘটল নিতিনের কথায়। নিতিন টেবিলের ওপর থেকে প্লায়ার্স হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, ইরানের লারভ্যালি নামক অঞ্চলে পাওয়া নাট্রিক্স নামক এক ধরনের সাপ। সাপটির বৈশিষ্ট্য কি জানেন? সে কোনো শিকারকালে বা আঘাত পাবার সম্ভাবনা দেখলে নিজের নাক বরাবর মুখ থেকে রক্ত বের করে তার মুখের পাশে ছড়িয়ে দেয়, যাতে শিকার তাকে মৃত ভেবে ভুল করে। তার মৃত হওয়ার ভান এতটাই নিখুঁত যে সহজে কেউ ধরতে পারে না। সবাই দেখলে বলবে সাপটি নিশ্চিত মৃত। মৃত ভেবে একরাশ আফসোস নিয়ে যখনই শিকার সামনে আসবে তখনই সে মরণ ছোবল দেয়। তাই এই সাপটাকে অনেকেই ছলনাময় সাপ বা রহস্যময় সাপ বলে। আপনাদের মাঝে এই সাপের বৈশিষ্ট্য লক্ষণীয়, যেন বৈশিষ্ট্যগত দিক দিয়ে একে অপরের কার্বন কপি। কি অভিনয়! বাহ, সত্যিই চমৎকার। নিতিন থামল। তারপর সবার দিকে একবার চোখ বুলিয়ে আবার প্লায়ার্সের দিকে তাকিয়ে বলল, তবে একটা দুঃখের বিষয় কি জানেন? আপনাদের কেস হ্যান্ডেল করতে করতে আপনাদের কিছু বৈশিষ্ট্য আমার আর ইন্সপেক্টর অধরার মাঝে চলে এসেছে। বিশেষ করে অভিনয়ের গুণটা। ইন্সপেক্টর অধরা তার নিখুঁত অভিনয় দিয়ে ডাক্তার কৌশিক আর মৃদুলকে পাকড়াও করেছে। আমি আমার অভিনয় গুণ দিয়ে মৃদুলের পেট থেকে সত্য বের করেছি। যদিও এর জন্য আমাকেও নাট্রিক্স সাপের মতো অভিনয় করতে হয়েছে। আমি নিজের সততাকে মৃতের ভান করিয়ে শিকারকে বশে এনেছি। বশে আনতেই ছোবল মেরেছি। বলেই মৃদুলের রক্তমাখা হাতের দিকে ইশারা করল। তারপর বলল, বিশ্বাস না হলে নিজেরাই দেখুন। ছোবল মারার পিছনে অবশ্য আরেকটা দোষ ছিল। তা হলো সে আমাদের হাত করে মামলা দফা রফা করতে চেয়েছিল, যা একবারেই আমার পছন্দ নয়। অপছন্দনীয় কাজের শাস্তি আবশ্যক। মৃদুলের শাস্তির কথা বলার মানে হচ্ছে আপনাদের সতর্ক করা। দেখুন, আপনারা আবার ভুল করেও দফা রফার কথা মুখে আনবেন না, সেটা সম্ভব নয়। যদিও আপনাদের শাস্তি দিতে আমার বেশ মজা লাগবে। প্রচুর ক্ষোভ আপনাদের উপর। ক্ষোভের পরিমাণ এত বেশি যে এই প্লায়ার্স দিয়ে আপনাদের পুরো শরীরের চামড়া টেনে তুলে ফেললেও ক্ষোভের পরিমাণ কমবে না, হয়তো আরও বাড়বে। সুতরাং আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না। A to Z সব সত্য বলুন, না হলে এই প্লায়ার্স তো আছেই। নিতিন বাঁকা হাসল। নিতিনের কথার ভাবভঙ্গি দেখে তুরাগ ছাড়া বাকি সবার চেহারায় ভয়ের আভাস দেখা গেল।
তারা বারবার মৃদুলের ব্যথিত চেহারা আর রক্তমাখা হাতের দিকে তাকিয়ে ঢোক গিলছে। মৃদুলের ব্যথিত চেহারার নীরব আর্তনাদ যেন তাদের ভয়কে ক্রমেই বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে নিতিনের প্লেয়ার্স ঘুরানো দেখে তাদের আত্মা কাঁপছে। তবে তুরাগের চেহারায় ভয়ের তেমন আভাস নেই। সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা নিয়ে চিন্তা করছে। তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে নিতিনের কথা শুনেইনি। তুরাগের ভয়হীন চেহারা দেখে অধরা ভ্রু কুঁচকাল। এখন কি এই অপরাধীর ভয় লাগছে না? আরও অভিনয় করা বাকি আছে। অধরা তুরাগকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তুরাগ, এখন কি আপনি আবার কোনো স্ক্রিপ্ট মনে করছেন যা আমাদের শোনাবেন? যদি তাই হয় তবে সে খেয়াল মাথা থেকে ঝেড়ে ফেলুন। অধরার কথায় তুরাগের ভাবভঙ্গির পরিবর্তন হলো না। এখনও আগের মতোই ধ্যানমগ্ন হয়ে আছে। যা নিতিনের পছন্দ হলো না। নিতিন হুট করেই উঠে দাঁড়িয়ে তুরাগের কাছে গেল এবং দড়ি দিয়ে চেয়ারের হাতলের সাথে বাঁধা ডান হাতের অনামিকার আঙ্গুলের ডগা প্লায়ার্সের ভিতর ঢুকিয়ে সব শক্তি দিয়ে একটা চাপ দিল। এতে তুরাগের নখটা ভেঙে গেল। কাঁচা নখে আঘাত লাগায় রক্ত ঝরা শুরু হলো, সেই সাথে অসহনীয় ব্যথা। সেকেন্ড বিশেকের মাঝে কাজ শেষ করে নিতিন নিজের জায়গায় এসে বসল। আকস্মিক নিতিনের কাজ কেউ যেন বুঝে উঠতে পারল না। ব্যথায় তুরাগের মুখ থেকে আর্তনাদ বের হলো। সে ছটফট করতে লাগলো, কিন্তু শক্ত করে বাধা থাকায় হাত নাড়াতে পারছে না। তুরাগের আর্তনাদ কানে যেতেই সবাই চিৎকার দিল এবং তুরাগের হাতের দিকে তাকিয়ে ঢোক গিল। এবার ভয়টা ক্রমশই বেড়ে যাচ্ছে। তারা বেশ বুঝতে পেরেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর বাঁচার কোনো উপায় নেই। নিতিন সবার ভীত চেহারার দিকে তাকিয়ে বাঁকা হাসল। এবার একদম পারফেক্ট লুকে আছেন সবাই, বিশেষ করে তুরাগ। এত বড় ক্রাইম করে পুলিশ সিআইডি কর্মকর্তার সামনে রিল্যাক্স ভাব নিয়ে থাকা শোভা পায় না। চেহারায় ভয় থাকা বাধ্যতামূলক। আমার আবার ক্রিমিনালদের ভিতর চেহারা দেখতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই এত আয়োজন। তবে আপনারা চিন্তা করবেন না, সুযোগ বুঝে সবাই পাবেন এই উপহার। আপনারা প্রতিভাকে ধোঁকা দিয়েছেন, আমি না হয় আপনাদের প্লায়ার্স দিয়ে একটু কষ্টই দিলাম, মন্দ কি? অবশ্য প্লায়ার্সের আঘাতের চেয়ে ধোঁকার আঘাতে কষ্ট বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন ধোঁকা দিতে পারবো না আপনাদের, তাই প্লায়ার্স দিয়েই একটু আধটু আসামি পরায়ণ করব। কি বলেন ইন্সপেক্টর অধরা, বেশ হবে না? শেষে কথাটা অধরার দিকে তাকিয়ে বলল নিতিন। অধরা তাচ্ছিল্যের হাসি টেনে বলল, পাহাড় সম কষ্টের বিনিময়ে মুঠো ভর্তি কষ্ট নিতান্তই নগণ্য। তবে একেবারেই খালি হাতে ফেরানোর চেয়ে মুঠো ভর্তি কষ্ট উত্তম। বেশ হবে। নিতিন এবার অবিলাস আর আর্তনাদর তুরাগের দিকে তাকিয়ে বলল, এসআইভি লিডার যেহেতু অভিলাষ আর তুরাগ, তাই ঘটনার মূল প্রেক্ষাপট তাদের থেকে শুনি। তো মিস্টার কুঞ্জন অ্যান্ড চঞ্চল বিশ্বাস ওরফে অভিলাষ, তুরাগ আর নাটক না করে বাধ্য ছেলের মতো ঘটনার শুরু থেকে বলুন তো, কে বলবেন? দুজনের একজন বলুন তাড়াতাড়ি। নিতিন এবার অবিলাস আর আর্তনাদরত তুরাগের দিকে তাকিয়ে বলল। নিতিনের কথায় তুরাগ অবিলাস দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করল, কিন্তু চুপ করে রইল। নিতিন প্লেয়ার্স হাতে নিয়ে অবিলাসের কাছে গেল। অবিলাসের আঙ্গুলে প্লেয়ার্স তাক করল। তা দেখে নিজ ব্যথা ভুলে তুরাগ চেঁচিয়ে উঠল। আমি বলছি ওকে ছেড়ে দিন। অবিলাসকে বাঁচাতে দেখে নিতিন অধরা অবাক হলো। বিস্ময় কাটিয়ে নিতিন বলল, বাবা মেয়ের খুন মোটেও সম্পত্তির জন্য নয়, রাইট? প্রতিশোধমূলক খুন। চোখ বন্ধ করে হাতের অসহনীয় ব্যথা হজম করল তুরাগ। তারপর ধীর গলায় বলা শুরু করল, হ্যাঁ, এটা প্রতিশোধমূলক খুন। ঘটনা শুরু আজ থেকে প্রায় 16 বছর আগে। তখন আমার বয়স ছিল 10 বছর, চঞ্চলের ছিল 8 বছর। আমরা দুজন ছিলাম এতিম। আমাদের দুজনের বাসা রাজশাহী বিভাগের নটুর জেলায় দুর্বলপুর এতিমখানায়। এই এতিমখানার একজন শিক্ষক ছিলেন, নাম সাদাব বিশ্বাস। অন্তত শত ন্যায়বান মানুষ ছিলেন তিনি। এতিমখানার সবাইকে ভালোবেসে আগলে রাখতেন। তবে সবার চেয়ে আমাদের দুজনের প্রতি তার ভালোবাসাটা ছিল একটু বেশি। আমাদের দুজনকেই ডাস্টবিনের ময়লার থেকে তুলে এনে এতিমখানায় এনে নিজ সন্তানের মতো লালন পালন করেছেন। সন্তান না থাকায় আমাদেরই সন্তানের মতো ভালোবাসেন। তিনি চেয়েছিলেন তার পরিচয়ের জন্য আমরা মানুষ হই,
তাই আমার নাম রাখলেন কুঞ্জন বিশ্বাস, অবিলাসের নাম রাখলেন চঞ্চল বিশ্বাস। তার স্ত্রী শতরূপা মেয়েকে বিনা ও আমাদের সন্তানের চোখে দেখতেন। বুঝ হওয়ার পর থেকে আমরা দুজন তাদের বাবা মা হিসাবে জানতাম। আমরা তাদের বাবা মায়ের মতো ট্রিট করতাম। আমাদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হতেন বলেই হয়তো আমাদের বেশি আদর করতেন। অবিলাসকে যখন বাবা কুড়িয়ে আনেন তখন আমার বয়স 2 কি 2.5 বছর। বাবা ওকে কুড়িয়ে এনে আমার কোলে দিয়ে বলেছিলেন, এটা তোমার ভাই। ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, তাই মেনে নিয়েছিলাম। ওকে আমার সঙ্গী করলাম, সাধ্যমতো চেষ্টা করতাম ওকে প্রোটেক্ট করার। চঞ্চল বড় হতে লাগলো, ওর চোখে আমি হয়ে গেলাম বড় ভাই। 2 ভাই মিলে বেশ ভালোই হেসে খেলে দিন পার করতাম। এর বেশ কয়েক বছর পর একদিন হুট করেই বাবা মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেদিন ছিল শুক্রবার। বাবা আগের দিন রাতে দীঘাপতিয়ার নিজ বাড়িতে গিয়েছিলেন। সব ঠিকঠাকই ছিল। হুট করে বাবা মায়ের মৃত্যু মানতে পারলাম না। কেন জানি মনে হচ্ছিল এটা আত্মহত্যা না, এটা মার্ডার। বাবা মা এভাবে মরতে পারে না। তাছাড়া তারা খুব সুখে ছিল। ছোটো হলেও আমার ম্যাচুরিটি ছিল প্রবল, তাই কটকাটা বেশি লাগছিল। থানা পুলিশ হলো, সব কিছু মিটমাট করলে বাবার ভাই মানে চাচা পলাশ বিশ্বাস। আমি প্রীত সুখে কাতর তখন। সুখ কাটিয়ে উঠে একদিন চাচার কাছে গেলাম। কথায় কথায় জানতে পারলাম বাবা মা আত্মহত্যা করেনি, তাদের খুন করা হয়েছে। এমনভাবে খুন করা হয়েছে যেন মার্ডার হিসেবে বোঝা যায় না, আত্মহত্যা হিসেবে ডাকা পড়ে। কে খুন করেছে জিজ্ঞেস করলে চাচা জানায় বাবার সাথে বেশ কিছুদিন যাবৎ নাকি এক শিল্পপতির ঝগড়া চলছে। বাবা নাকি শিল্পপতির ইয়াবা প্রচারের কথা পুলিশকে জানিয়ে দিয়েছিল। বাবা ন্যায়বান মানুষ ছিলেন, অন্যায় দেখলে রুখে দাঁড়াতেন। নিজ জেলায় ওই শিল্পপতির ইয়াবা প্রচার দেখে প্রথমে নিষেধ করেন। তাও না মানলে বাবা কিছু প্রমাণ সংগ্রহ করে পুলিশকে দিয়ে দেন। প্রমাণ হাতে পেয়ে পুলিশ থেকে ধরতে গেলে তিনি পুলিশকে টাকার বিনিময়ে নিজের বাগে নিয়ে নেন, যাতে পুলিশও তার কথা মতো কাজ করে। তা নয়, প্রমাণ জমা দেওয়ার 2-1 দিন বাদই বাবা মায়ের মৃত্যু হয়। এতেই বোঝা যায় বাবা মাকে খুন করে ওই শিল্পপতি প্রতিশোধ নিয়েছে, কারণ এর আগেই শিল্পপতি বাবাকে হত্যার হুমকি দিয়েছিল। ওই শিল্পপতি কে ছিল? কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল নিতিন। তুরাগ চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, প্রভাত মির্জাই সেই খালপেট যে আমাদের বাবাকে মেরেছে। আর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই আপনি প্রভাত মির্জাকে খুন করলেন, তাই তো? অধরা গম্ভীর মুখে বলল। তুরাগ সায় জানিয়ে বলল, হ্যাঁ, এর জন্যই আমাদের 3 জনের জীবন তছনছ করে তিনি সুখে থাকবেন তা হতে দেই কী করে আমরা, তাই প্রতিশোধ নিয়েছি। আমার বাবা মায়ের খুনিকে শাস্তি দিয়েছি। 3 জন? 3 জন কে কে? আপনি আর অভিলাষ ছাড়াও আরও কেউ ছিল? অধরা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল। অধরার কথা শুনে তুরাগের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল, যেন সে নিজের কথায় নিজেই ফেঁসে গিয়েছে। এমন কথা সে বলতে চায়নি। তুরাগ একবার তার পাশে তাকালো, দেখল 2টো অশ্রু ভরা চোখ অসহায় দৃষ্টিতেও তার দিকে তাকিয়ে আছে। তা দেখে তুরাগের চেহারায় ভেসে থাকা অসহায়ত্ব এবার অপরাধ বোধে পরিণত হলো। তুরাগ চোখ নামিয়ে মেজের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। নিতিন তুরাগের দিকে সচেতন চোখে তাকিয়ে বলল, আমি যদি ভুল না হই তবে তৃতীয় ব্যক্তি স্বরূপা, তাই না? নিতিনের কথায় চমকে গিয়ে মাথা তুলে তাকালো তুরাগ। তারপর দৃঢ় কণ্ঠে বলল, না বর্ণা, এসবের নেই। আচ্ছা, ওকে জড়াবো না, কিন্তু স্বরূপার সাথে আপনার পরিচয়, পরিণয় এবং প্রণয়ের কাহিনী শুনতে চাই। আমি যতটুকু জানি স্বরূপা আপনার বিবাহিত স্ত্রী। কিভাবে কি হলো জানতে চাই। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল নিতিন। নিতিনের কথায় স্বরূপা এবার তুরাগের ব্যথিত হাত থেকে দৃষ্টিতে তুলে নিতিনের দিকে তাকালো। এতক্ষণ সে স্থির দৃষ্টিতে তুরাগের রক্তমাখা হাতের দিকে তাকিয়েছিল। তার চোখের পানি টলমল করছিল, চেহারা ভরা ব্যথার আভাস। যেন ব্যথা তুরাগের নয়, সে পাচ্ছে। ব্যথিত চোখে খানিকটা বিস্ময় মাখিয়ে নিতিনের দিকে তাকালো সে, যার অর্থ আপনি জেনে গেছেন। নিতিন থেকে চোখ সরিয়ে তুরাগের দিকে তাকালো একবার। তুরাগও তাকালো স্বরূপার দিকে। তুরাগের চেহারায় অসহায়ত্ব ফুটে উঠেছে। স্বরূপার চোখের পানি তাকে ক্ষতবিক্ষত করছে। না, সে কোনোভাবেই এই মানুষটার চোখে পানি দেখতে পারবে না, তাই চোখ ফিরিয়ে নিল। তারপর কি যেন ভাবল। ভাবনার মাঝেই তুরাগের চেহারায় দৃঢ়তার ঢেউ খেলে গেল। হয়তো সে প্রতিজ্ঞা করেছে নিজের যত দোষ হোক মেনে নেবে, কিন্তু প্রিয়তমাকে শাস্তি পেতে দিবে না, কখনো না। দুজনের এই বদলানো চেহারার ভাষা খুব সহজেই ধরে ফেলল নিতিন। বাঁকা হেসে বলল,
মিস্টার কুঞ্জন বিশ্বাস, আপনি আপনার পরিণয়ের ব্যাপারে মুখ খুলবেন না, তাই তো? যদিও আমি সবটাই জানি, তাও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। না হলে আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। চোখে মুখে দৃঢ়তার রেখা টেনে দৃঢ় কণ্ঠে তুরাগ বলল, না, বর্ণা এসবে নেই, ওকে জড়াবেন না এসবে। প্রতিভা ছাড়া আমার কোনো পরিচয় ঘটনা নেই। আমি জানি না আপনি কি শুনেছেন, তবে যাই শুনেছেন তা মিথ্যা। প্রভাত মির্জার লাশ যেদিন পেলাম সেদিন আমি আপনার ফ্ল্যাটটা ঘুরে দেখেছি, প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখেছি। তেমনি তল্লাশি চালাতে চালাতে আপনার বেডরুমে যাই। আপনার বেডরুমের দেয়ালে চোখ বোলাতে গিয়ে একটা ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা ছিল আপনার প্লেস ইন্দোনেশিয়ার বালি। আপনার গায়ে ছিল রেড টি শার্ট অ্যান্ড পরনে ব্রাউন ডেনিম প্যান্ট, চোখে নীল সানগ্লাস। ছবির বাকি সব জিনিস থেকে আপনার ব্লু সানগ্লাসটা আমার অধিক নজর কেড়েছে, কারণ আপনার সানগ্লাসেই ছিল এক নারীর অবয়ব, খানিক দূরেই ছিল সে নারী। রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের স্লিভলেস হাঁটু অবধি ফ্রকে শ্যামবর্ণের এক অপরূপা নারী। তার গেট আপ তার মেইন চরিত্র ডেকে দিয়েছিল, তাই আমার চিনতে সময় লেগেছিল। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার পর সেই নারীকে আমার পরিচয় লাগলো। কোথায় দেখেছি একে, কোথায়? হুট করেই মনে পড়ল, আরে এ তো প্রতিভার বান্ধবী স্বরূপা। ওই মেয়ে ওখানে কি করছে? তুরাগের সাথে তো প্রতিবার থাকার কথা। তারপর আমার চোখে পড়ে ফটো ট্যাগ কার্ডে, যার সারমর্ম ছিল প্রতিভাকে ছাড়া আপনার প্রথম ফরেন ট্রিপ ছিল সেটা। ওই ট্যাগ দেখে আমি আবারও ফটো ফ্রেমে চোখ বুলাই। তারপর খেয়াল হয় আপনাদের দুজনের ড্রেস কালার একই, কাপল ড্রেস। তার মানে এরা? হ্যাঁ, তারপরে সব ঘটনা বুঝে আসে আমার। সব কাজ নিখুঁত করে বেডরুমে ওই ছবি না রাখলেও পারতেন। সবাই তো আর প্রতিভার মতো বোকা না যে চোখে পড়বে না। নিতিনের ঠোঁটের কোণায় বাঁকা হাসি। নিতিনের কথায় তুরাগ চোখ মুখ খিচে বসে রইল। তার চোখে মুখে এবার রাগের আভাস ফুটে উঠেছে। সেই রাগটা হয়তো নিজের ওপর, কেননা সে এই ভুলটা করতে গেল। ছবিটা বেডরুমে না রাখলে তো বর্ণায় ভেসে যেত না। রাগে নিজের চুল নিজেই ছেড়তে ইচ্ছে করছে, কিন্তু সে পারছে না। না, এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। নিজের জন্য না হলেও বর্ণার জন্য হলেও লড়তে হবে, এ ভেবেই দৃঢ়তার সাথে বলল, আপনারা ভুল ভাবছেন, এমন কিছুই নেই আমাদের মাঝে। বালিতে বর্ণা যায়নি, আমি গিয়েছিলাম। আপনারা যাকে দেখেছেন সে বর্ণা নয়, অন্য মেয়ে। আপনি মুখ খুলবেন না, তাই তো? তুরাগ এবারও দৃঢ় কণ্ঠে বলল, এই ব্যাপারে কিছু বলার নেই আমার। অন্য যে কোনো ব্যাপারে প্রশ্ন করুন, আমি বলবো বর্ণার সাথে আমার কিছু নেই, ওকে জড়াবেন না। অধরা টেবিল থেকে প্লায়ার্স নিয়ে রাগত কণ্ঠে বলল, দিনের পর দিন প্রতিভার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে বিয়ে করে তার অলক্ষ্যে সব পাপ করে গেছেন। এখন বলতে পারছেন না কেন? আমিও দেখি আপনি কিভাবে মুখ না খুলেন। মিস্টার নিতিন, আপনার নখ ভেঙেছে। আমি আপনার ভাঙা নখ আঙুল সহ ছিঁড়ে ফেলবো, তারপর দেখি আপনি কতটা শক্ত থাকতে পারেন। অধরা উঠে দাঁড়ালো। তারপর এক পা বাড়াতেই নিতিন থামিয়ে দিল। 1 মিনিট মিস অধরা। অধরা দাঁড়িয়ে কপাল কুঁচকে নিতিনের দিকে তাকালো, যার অর্থ থামলেন কেন। নিতিন তা বুঝতে পেরে বলল, অপেক্ষা করুন বলছি। বলে নিতিন তার প্যান্টের পকেট থেকে সাদা কাগজের আবৃত একটা স্প্রের বোতল বের করলো। স্প্রেটার উপর ছাই রঙের ক্যাপ, বাকিটা কাগজে ঢাকা। নিতিন স্প্রেটা দেখিয়ে বলল, এটা কি জানেন? এটা একটা মরণব্যাধি স্প্রে। এই স্প্রে শরীরের কোনো অংশে দিলে সাথে সাথে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং খানিক পরেই সেই স্থান অকেজো হয়ে যায়, লাইক প্যারালাইজড। প্লায়ার্স দিকে নখ টেনে তুলতে বেশ শক্তি খরচ হয়। অত শক্তি প্রয়োগ না করে তুরাগের আঙ্গুলে স্প্রে ছিটালে ঘণ্টাখানেক গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ব্যথায় অসহ্য হয়ে মরতে চাইবে, কিন্তু পারবে না। তারপর ঘণ্টাখানেক পরে হাত নিস্তেজ হয়ে যাবে। এটাতে আমাদের শ্রম কমে যাবে, ভালো শাস্তিও পাবে। আপনি বরং এটা ট্রাই করুন। বলেই অধরার দিকে স্প্রেটা বাড়িয়ে দিল। অধরা স্প্রেটা নিতেই নিতিন অধরাকে ইশারায় কিছু একটা বলল। অধরা ইশারা বুঝে ইশারাতেই সায় জানালো। তারপর স্প্রে হাতে নিয়ে প্লেয়ার্স নিতিনকে দিয়ে তুরাগের দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আপনার উপর আমার ভীষণ রাগ। আজ সব রাগ এই স্প্রে পুশ করে পুষাবো।
বলেই স্প্রের বোতলের ঢাকনা খুলে একবার ঝাঁকি দিল। এদিকে নিতিন হাতে প্লায়ার্স ঘুরিয়ে বলল, আমি বেকার বসে না থেকে কিছু কাজ করি, কারো নখ তুলি, হাত নিষ্পিস করছে, কার তুলবো? বলে মাথা চুলকালো নিতিন। তারপর বলল, পেয়েছি, স্বরূপার নখ তুলি। সেই বেশি বিশ্বাসঘাতকতা করেছে, আর মুখও খুলছে না, তাই একটা নখ তুলে মুখ খোলার ব্যবস্থা করি। বলেই বাঁকা হেসে সরোপার দিকে এগিয়ে গেল। নিতিন সরোপার ডান হাতের অনামিকা আঙ্গুলের নখের দিকে তাক করলো প্লায়ার্সটা। অধরাও স্প্রে নিয়ে তুরাগের হাতের উপর ধরল। রেডি 1 2 3 বলেই নিতিন অধরা তাদের কাজ শুরু করার আগ মুহূর্তেই সমস্বরে এক জোড়া কণ্ঠ বলে উঠল। ওকে কিছু করবেন না, আমি বলছি, যা করার আমাকে করুন। সেই কণ্ঠ কানে যেতেই থেমে গেল নিতিন আর অধরা। বাঁকা হাসি ফুটল দুজনের ঠোঁটেই। তারা একবার খানিক আগে সমস্বরে উচ্চারিত বাক্যের কথক তুরাগ আর সরোপার দিকে তাকালো। দুজনেই একে অপরের দিকে মাথা তাক করে মুখ খিচে চোখ বন্ধ করে আছে। দুজনের কারোরই নিজের ব্যথা পাওয়ার দিকে খেয়াল নেই। দুজনেই অপরের ব্যথায় ব্যথিত। দুজনের এক কথা, যা কষ্ট দেওয়ার আমাকে দিন, আমি সয়ে যাব, কিন্তু ওকে কোনো কষ্ট দিবেন না, আমি সইতে পারবো না। তুরাগ চোখ মুখ খিচে বলল, প্লিজ বর্ণার নখ তুলবেন না, যত কষ্ট দেওয়ার আমাকে দিন। আমার হাতে পায়ের সব নখ তুলে নিন, তো ওকে কিছু করবেন না। ও ব্যথা পাবে, আমি সইতে পারবো না। তখনই স্বরূপা চিৎকার করে বলল, ওকে কিছু করবেন না, আমি বলছি, যা করার আমাকে করুন। আমি ব্যথা পাবো না। প্লায়ার্স আর স্প্রে আমার হাতে করুন, তাও ওকে কিছু করবেন না। আপনাদের যা জানার বলুন, আমি সব বলছি। কুঞ্জনকে ছেড়ে দিন, এই কেসের মেন কালপিট আমি, ওকে ছেড়ে দেন প্লিজ। বলেই কেঁদে দিল স্বরূপা। তার কান্নায় ব্যথিত না হয়ে হেসে দিল অধরা আর নিতিন, তাও আবার সমস্বরে। অধরা হেসে বলল, যা কাজ হয়েছে, প্রমাণ হলো এবার যে আপনাদের দুজনের মাঝে সম্পর্ক আছে, তাও গভীর সম্পর্ক। সত্যটা যেহেতু সামনে এসেছে, এবার বলেই ফেলুন বাবার মৃত্যুর পর কি হলো এবং আপনাদের পরিচয় কিভাবে হলো তা বলুন, না হলে শাস্তি দুজনেই পাবেন। কে বলবে, তুরাগ না স্বরূপা? A to Z সব শুনতে চাই। কিছু বাদ গেলে দুজনের একটা নখও হাতে থাকবে না। একজন বলা শুরু করুন। চেয়ারে আয়াস করে বসে প্লায়ার্স ঘোরাতে ঘোরাতে বলল নিতিন। প্রায় সাথে সাথেই স্বরূপা বলল, আমি বলছি, সব বলছি, তাও কুঞ্জনকে কিছু করবেন না, ও এমনিতেই ব্যথায় কাতরাচ্ছে। চুপ চুপ থাকো, আমি বলছি, তুমি সব জানো না, উল্টাপাল্টা কী না কী বলে আবার শাস্তি পাবে। তার চেয়ে বরং আমিই বলি সবটা। আমি ফিট আছি একদম। ধমকে বলল তুরাগ। দুজনের ভালোবাসা দেখে নিচের ঠোঁট উল্টিয়ে ভুরু নাচালো নিতিন। তারপর সচেতন চোখে তাকিয়ে বলল, তুরাগ, আপনি বলুন। স্বরূপার ক্লাস পরে নিচ্ছি। তুরাগ বলা শুরু করলো, মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে বাবা বাড়ি যেতাম। বাবার একটা মেয়ের ছিল, নাম শতাব্দী, মেহেক বর্ণা, মায়ের নামের সাথে মিলানো। বর্ণার জন্মের পর বাবা আমাদের ডেকে বলেছিলেন, তোমাদের একটা খেলার সাথে এসেছে, একটা পুতুল বন্ধু এসেছে। বর্ণার আগমনে সবচেয়ে বেশি খুশি ছিল চঞ্চল। সে তো বর্ণাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। বর্ণা হওয়ার পরে চঞ্চল সপ্তাহে অর্ধেক সময় বাবার বাড়িতে কাটাতো। চঞ্চল তার পুতুল বোনকে নিয়ে খুনসুটিতে ব্যস্ত থাকতো। বর্ণ ও বাই বলতে অজ্ঞান ছিল। আমি ছোটোবেলা থেকে গম্ভীর ছিলাম। বাবা মা আর চঞ্চল ছাড়া কারোর সাথে মিশতাম না কিংবা কথা বলতাম না। সেই হিসেবে বর্ণার সাথেও আমার ভাব জমেনি। বর্ণার জন্মের পর আমি বাবার বাড়িতে যেতাম না খুব একটা। এতিমখানায় পড়ালেখা নিয়ে পড়ে থাকতাম। চঞ্চল আর বাবা এসে আমাদের সময় সঙ্গ দিতে মাঝে মাঝে। এভাবেই চলছিল দিন। বাবা মা মারা যাওয়ার কয়েক মাস আগে চঞ্চল একেবারের জন্য এতিমখানায় চলে আসে। চঞ্চলের পড়ালেখার কথা ভেবে বাবাই নিয়ে আসে। বাবা মা মারা যাওয়ার সময় বর্ণা বাসায় ছিল না, সে স্কুলে ছিল। ফিরে এসে দেখি কান্না জুড়ে দেয়। বাবা মায়ের মৃত্যুর খবর শুনে আমি আর চঞ্চল যাই বাবার বাড়িতে। বর্ণা আর চঞ্চলকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। ওর কান্নাকাটি দেখে আমিও ওদের নিয়ে চাচার সাথে এতিমখানায় চলে আসি। টানা এক সপ্তাহ চঞ্চল আর বর্ণাকে কিছু খাওয়ানো যায়নি। এতে দুজনেই অসুস্থ হয়ে যায় এবং হাসপাতালে থাকতে হয় 2 দিন। হাসপাতাল থেকে ফেরার 2 দিন পর হঠাৎ একদিন রাতের আধারে এক দাম্পত্য এসে বর্ণাকে নিয়ে যায়। আমরা যখন ঘুমিয়েছিলাম, পরদিন সকালে উঠে বর্ণাকে না পেয়ে বর্ণার কথা বড় স্যারকে করিমুদ্দিনকে জিজ্ঞেস করলে বড় স্যার বলেন, বাবা মা মারা গেছে, এখন বর্ণা এতিম। এক চাচা ছাড়া বর্ণার কোনো আত্মীয় নেই। চাচা তার বাসায় নিতে পারতেন, কিন্তু চাচি আগে থেকেই বর্ণাকে দেখতে পারতেন না।
সেখানে গেলে বর্ণার অযত্ন হবে, এখানে থাকলেও মেয়েটার মানুষ হতে পারবে না। এক নিঃসন্তান দাম্পত্য হন্য হয়ে একটা সন্তান করছে দত্তক নেওয়ার জন্য। তারা বেশ বড়লোক। বর্ণা ওখানে গেলে অনেক সুখে থাকবে, আরেক বাবা মা পাবে। ওখানে বর্ণা কোনো অযত্ন হবে না। বর্ণার সুখের জন্য বর্ণাকেও ওই দাম্পত্যের কাছে দত্তক দিয়েছি। তারা কাল রাতে বর্ণাকে নিয়ে গেছে। বর্ণার সুখের কথা ভাবে আমি এসবে আর দ্বিমত করিনি। আমি খুব করে চেয়েছিলাম বর্ণার সুখে থাকুক। এতিমখানায় তো আর সুখের বালাই নেই। বাবা মায়ের কাছে থাকুক, ভালো থাকুক। আমি এসব মানতে পারলেও চঞ্চল মানতে পারেনি। চঞ্চল একবার বাবা মায়ের জন্য কাঁদছে, আরেকবার পুতুলের জন্য কাঁদছে। নাওয়া খাওয়া ছেড়ে সারাদিন বর্ণার জন্য কাঁদতো। এতে আবারও অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি করানো লাগে। একদিন পর হাসপাতাল থেকে ফিরেও চঞ্চলের কান্না থামে না। সে বাবা মা আর পুতুল বোনের কাছে যাবে। চঞ্চলের কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছিল না। আমিও ভেঙে পড়লাম। দুজনে সারাদিন কাঁদতাম। আমাদের এহেন অবস্থা থেকে এতিমখানায় মিটিং বসে এবং সিদ্ধান্ত হয় আমাদের দুজনের মাঝে একজনকে দত্তক দিয়ে দেবে। তখন নিঃসন্তান বন্ধুর কথা মনে পড়ে বড় স্যারের। তারপর তিনি তার বন্ধুকে বলেন ব্যাপারটা। পরে সে এক ঘটনা রিপিট হয়। রাতের আধারে তারা এসে চঞ্চলকে নিয়ে যায়। আমরা তিনজন থেকে হয়ে যায় এক। বর্ণা চলে যাওয়াতে মানতে পারলেও চঞ্চলের চলে যাওয়া মানতে পারিনি আমি। খুব বেশি ভালোবাসতাম কি না। এবার আমি কান্নাকাটি জুড়ে দিই। বড় স্যারকে হাতে পায়ে ধরে চঞ্চলের কাছে যাবার বায়না করি। সেদিন বড় স্যার খুব মারি আমাকে। তার উদ্দেশ্য ছিল আমাকে শান্ত করা, কিন্তু আমি শান্ত না হয়ে অশান্ত হয়ে যাই। রীতিমতো পাগলামি জুড়ে দেই। বিনিময়ের চঞ্চলকে পেলাম না। বিনিময়ের চঞ্চলকে তো পেতাম না, উল্টো আঘাতের সম্মুখীন হতাম। একদিন চুরি করে এতিমখানা থেকে পালিয়ে যাই। চাচার কাছে চলে যাই। উদ্দেশ্য চাচা থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করা। চাচার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে জানতে পারি চঞ্চলকে যারা অ্যাডপ্ট করেছে তারা ঢাকা থাকে। চঞ্চল এখন ঢাকা আছে। আমার ছোটো মস্তিষ্কে কী খেলেছিল জানি না সেদিন। ও কথা শুনে এতিমখানা থেকে ফিরে সিলভার ট্যাঙ্কে হাত খরচের জন্য বাবার দেওয়া টাকাগুলো থেকে যে টাকা জমেছিলাম সেই 1272 টাকা নিয়ে রাতের আধারে চিরতরে এতিমখানা থেকে বেরিয়ে পড়ি। বয়স তখন আমার 10, ক্লাস 5-এ পড়ি। ছোটো হলেও বুদ্ধিমত্তা আর ম্যাচুরিটির বীজ ছিল বেশি। সেই বুদ্ধিমত্তার জুড়েই রাজশাহী থেকে ঢাকা চলে আসি। এসে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। কিছু চিনি না, যাকে দেখতাম তাকে জিজ্ঞাসা করতাম আমার চঞ্চলকে দেখেছেন কোথাও। কেউ ইতিবাচক উত্তর দিতে পারতো না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। কোনো আশ্রয়স্থল ছিল না। নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু চঞ্চলকে খুঁজতাম। এভাবেই কেটে গেল কিছুদিন। আমি হয়ে গেলাম পথ শিশু। দিনে একবার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতাম আর সারাদিন চঞ্চলকে খুঁজতাম। রাতে ফুটপাতে কিংবা পিচ ডালা রাস্তার একপাশে প্লাস্টিক বিছিয়ে ঘুমাতাম। তুরাগ থামলো। এক নজর অবিলাসের দিকে তাকালো। দেখলো অবিলাস ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। হতে পারে এসব ঘটনা অবিলাস জানতো না। তুরাগ তার জন্য এত কষ্ট সহ্য করেছে তা হয়তো তার জানা ছিল না। তুরাগ অবিলাসের থেকে চোখ ফিরিয়ে আবারও বলা শুরু করলো। এভাবে কতদিন কেটেছে জানি না, কারণ আমার তখন সময় জ্ঞান ছিল না। আমাদের জ্ঞান দানে ছিল শুধু চঞ্চল আমার ভাই, তাকে এক নজরে দেখা, একবার বুকে জড়িয়ে নেওয়া। হয়তো মাস কয়েক কেটেছে। এরপর একদিন স্বেচ্ছাসেবক আমাদের কয়েকজনকে রাস্তা থেকে তুলে নিয়ে আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আশ্রয় দিলেন। তারপর থেকে আমরা সেখানকার বাসিন্দা হয়ে গেলাম। আমি কোনজন থেকে হয়ে গেলাম তুরাগ। সব কিছু আগের মতো হলো, কিন্তু শূন্যতা ছিল শুধু বাবা, চঞ্চলের আর একটু হাসি খুশি মুহূর্তের। আস্তে আস্তে আমি বড় হতে থাকি, হতে থেকে আরও গম্ভীর আর জেদি। আমার মনে আক্রোশ জমতে থাকে। আমি আমার একাকিত্বের জন্য, আমার পরিবার হারানোর জন্য প্রভাত মির্জাকে দায়ী করতে থাকি। আমার সব রাগ গিয়ে পড়ে তার উপর। আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেভাবেই হোক প্রভাত মির্জাকে মেরে আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এই ভাবনা মাথা থাকতেই আমি বয়সের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। সেই সাথে পড়ালেখা আর চঞ্চলকে খুঁজতে সময় ব্যয় করি। অভিলাষ আর স্বরূপাকে পেলেন কবে আর কিভাবে পেলেন? উদ্বিগ্ন কণ্ঠে বলল অধরা। এতক্ষণে সে তুরাগ অবিলাসকে বাঁচানোর অর্থ বুঝেছে। ভাইয়েরা, তুরাগ উত্তর দিল। চঞ্চলকে পেয়েছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়, সেকেন্ড সেমিস্টারে পড়তাম তখন। চঞ্চল তখন দ্বাদশ শ্রেণীতে পড়ে। হারিয়ে যাওয়ার পর চঞ্চলের সাথে আমার প্রথম দেখা মতিঝিলের এক টং দোকানে। এক সন্ধ্যায় আমি মৃদুলের সাথে কোনো এক কাজে মতিঝিলে গিয়েছিলাম। কাজ শেষ করে ফেরার পথে টং দোকানে দুজন বসে চা খায়। তখন সেখানে চঞ্চল আর তার এক বন্ধু আসে। তারা চা খেতে খেতে আড্ডা দিয়েছিল। অনেক সময় পর দেখা হওয়ার আর চেহারা পরিবর্তন কেউ কাউকে চিনেনি। আড্ডা শেষে বিল দেওয়ার সময় চঞ্চলের হাতের দিকে নজর যায় আমার। ছোটোবেলায় একবার চঞ্চল পড়ে গিয়ে বা হাতের কবজির উপরে লম্বিভাবে কেটে গিয়েছিল, যার পরে দাগ হয়ে গিয়েছিল। হুবহু ওই দাগটাই দেখলাম আমার সামনে দাঁড়ানো ছেলেটার হাতে। আমার কটকা লাগে। শিওর হতে মৃদুলকে পাঠিয়ে দিই
আমি ছেলেটাকে ফলো করলাম, ছেলেটার বাসা চিনে নিলাম, ছেলেটার ব্যাপারে কিছু ইনফরমেশনও জোগাড় করলাম। দুদিন পর একদিন ছেলেটা কলেজ থেকে ফেরার সময় একা পেয়ে আমি ডাক দিই। আমি সরাসরি জিজ্ঞেস করছিলাম, তুমি কি চঞ্চল, কুঞ্জনের চঞ্চল? ছেলেটা খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কে? আমি বললাম, আমি কুঞ্জন। ব্যাস, আবারও দুই ভাই মিলে গেলাম। স্বরূপাকে কিভাবে খুঁজে পেলেন? ফোরন কাটল অধরা। নিতিন কাঠের তৈরি সোনালি রঙের চেয়ারের হাতলের ওপর হাত রেখে হাতের তালুতে থুতনি রেখে বেশ মনোযোগ দিয়ে তুরাগের কথা শুনছে। তুরাগ একবার স্বরূপার দিকে তাকালো, তারপর নিচের দিকে তাকিয়ে বলল, চঞ্চল পাওয়ার চঞ্চলকে পাওয়ার পর কথা জানতে পারলাম প্রভাত মির্জার প্রতি তার রাগ এখন আছে। সেও বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় আর তার পুতুল বোনকে ফেরত পেতে চায়। সে যে তার পুতুল বোনকে আর বাইকে তার থেকে দূর করেছে তাকে ছাড়বে না সে। এত বেচারও সে আমাদের বলতে পারেনি। চঞ্চলও আমাদের খুঁজছিল কিন্তু পায়নি। প্রতিশোধের ব্যাপারে চঞ্চল আমার থেকে এক ধাপ এগিয়ে গিয়েছিল। সে তো প্রভাত মির্জার উপরে প্রতিশোধ নিতে তার মেয়েকেই টার্গেট করেছে, রীতিমতো টিস করত। চঞ্চলের কাছ থেকে প্রভাত মির্জা এবং তার পরিবারের সম্পর্কে জানলাম। আমি তো আগেই প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, আমার সাথে আবার চঞ্চলও যোগ দিল। দুজনের প্রতিজ্ঞাবদ্ধ হলাম যেভাবেই হোক মির্জা পরিবারকে ধ্বংস করবই। দুজনে মিলে নানান পরিকল্পনা বানাতে থাকি। এর মাঝে বর্ণাকে খোঁজার কাজও চালিয়ে যেতে থাকি। বর্ণাকে খুঁজে পেতে বেশ ব্যাগ পোহাতে হয়েছে। দুর্বল এতিমখানা গিয়ে পুরা ফাইল ঘেটে সেখান থেকে বর্ণার দত্তকের কাগজ খুঁজে নিয়ে তারপর সেই ঠিকানা পেয়ে গেলাম। জানতে পারলাম চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি হাসান আলী বর্ণাকে দত্তক নিয়েছে। দুবাই নটুর থেকেই চলে যায় চিটাগাং। চট্টগ্রামে গিয়ে পুরো 12 দিন লাগিয়ে দুজনে মিলে হাসান আলীর ঠিকানা খুঁজে বের করেছি। তিনি থাকতেন চকবাজার গিয়ে তার পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারি তার একটা মেয়ে, নাম স্বরূপা, কাপাসগোলা সিটির কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ে। পরদিন স্কুলের কাছে আড়ি পেতে হাসান আলীর মেয়েকে দেখে আসি। উদ্দেশ্য বর্ণার ব্যাপারে নিশ্চিত হওয়া। হাসান আলীর মেয়েকে দেখে আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম যে এটাই বর্ণা, কারণ সব কিছু চেঞ্জ হলেও বর্ণার মায়াবী চোখগুলো পরিবর্তন হয়নি, আগের মতোই মায়াবী রয়ে গেছে। সেদিন বর্ণাকে ডেকে আমরা ওর অ্যাডপশনের ব্যাপারটা খুলে বলি। এর আগে থেকে না জানার কারণে বর্ণা বিশ্বাস করেনি। পরে আমরা দুর্বলপুর এতিমখানা দত্তকের ফাইল থেকে নেওয়া বর্ণার দত্তকপত্র ওকে দেখাই। সেই সাথে এতিমখানার অ্যালবাম থাকা আমাদের 3 জনের ছবিও ওকে দেখায়। বর্ণা সেদিন কিছু না বলে চলে গিয়েছিল। সেদিন বাসায় হয়তো সব জেনেছিল। পরদিন ছুটির পর ওর স্কুলের সামনে আমাদের দেখে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিয়েছিল। সেদিন থেকেই আমরা আবার এক হলাম। সেখান থেকে নতুন এক পরিচয় প্রণয়। এসএসসি দিয়ে বর্ণা সিটি কলেজে ভর্তি হয়। বর্ণা একাদশের শুরুতে আমরা বিয়ে করি। আমাদের ব্যাপারটা বর্ণার মা বাবা জানতো না, এখনও জানে না। বিয়ের পরই বর্ণা জানতে পারে বাবা মায়ের খুনের কথা। আগে বলে গিয়েছিল, জানার পরই সেও আমাদের সাথে যোগ দেয়। আমরা 3 জন মিলে প্ল্যান বানালাম। সে অনুযায়ী বর্ণা বাবা মায়ের কাছে জেদ ধরে বদলি নিয়ে পরিবার সহ ঢাকা চলে আসে। তারপর প্রতিভার সাথে বন্ধুত্ব করার নাটক শুরু করে, তাই তো? নিতিন বলল। তুরাগ উত্তর দিল, হ্যাঁ। মিস্টার অভিলাষ ওরফে চঞ্চল বিশ্বাস এবং রিদিতা জামান ওরফে শিলা, এবার আপনাদের প্রেম কাহিনী বলুন। তড়িৎ প্রশ্ন ছড়ল নিতিনের আকস্মিক কথার আক্রমণে অবাক হলো শিলা আর অভিলাষ। পরক্ষণেই নিজেদের সামনে নিল, তারপর ভুরুকুচকে সমন্বয়ে বলল, আমাদের মাঝে কোনো কাহিনী নেই, আমরা জাস্ট নিঃস্বার্থে খুনে অংশ নিয়েছি। নিতিন এবার টেবিলের ওপর অধরার রাখা স্প্রেটা নিয়ে ক্যাপ খুলে ঝাঁকিয়ে বলল, সোজা কথায় কাজ না হলে স্প্রে করতে হয়। আচ্ছা বলুন, আপনাদের কোথায় স্প্রে করব? হাতে পায়ে নাকি মিথ্যা বলার জন্য জিভ পায়? স্প্রে হাতে উঠে দাঁড়িয়ে পাশাপাশি বসা অভিলাষ আর শিলার সামনে দাঁড়ালো। শিলা আর অভিলাষের চেহারায় এবার ভয়ের আভাস পাওয়া গেল। দুজনেই ভীত চেহারা নিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। নিতিন বলল, এমন করে লাভ হবে না, সত্য কি বলবেন নাকি স্প্রে করব? মিস্টার অভিলাষ, আপনি কি মুখ খুলবেন নাকি আপনার প্রাণপ্রিয় স্ত্রীর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিব? বলে স্প্রেটা শিলার মুখের দিকে নিল। প্রায় সাথে সাথে অভিলাষ চেঁচিয়ে বলল, বলছি রিদিকে কিছু করবেন না প্লিজ। নিতিন বাঁকা হেসে বলল, বলুন তবে। রিদির সঙ্গে আমার পরিচয় ক্লাস 9 থেকে। রিদি তখন ধলাইপাড় স্কুলে ক্লাস 6-এ পড়ে। ধলাইপাড় স্কুলের সামনে রাস্তার ওপাশে বিল্ডিংয়ে থাকতো আমার বড় খালা তো বোন পড়তো এই স্কুলে। কাজিনদের সাথেও স্কুলে গিয়ে পরিচয় হয়, দুজনের বন্ধুত্বের বছরখানেক পর প্রেম, এরপর ভাইয়ের বিয়ে, মাসখানেক পরই বিয়ে। বিয়ের কথা পরিবারের কেউ জানতো না? না, শুধুমাত্র প্রতিশোধ নেয়ার জন্যই প্রতিভাকে উত্ত্যক্ত করতেন? কোনো লাভ ম্যাটার ছিল না? প্রভাত মির্জার করা পাপের বদলা নিতে আমি প্রতিভাকে টার্গেট করেছিলাম।
আমি চেয়েছিলাম প্রতিভাকে দিয়ে প্রভাত মির্জাকে কষ্ট দিব, তাই ক্লাস 9 থেকে টিজ করা শুরু করি। প্রতিভার প্রতি ভালোবাসা তো দূরে থাক, ঘৃণাও আসে না আমার। তুরাগ আসার পূর্বে আপনার পরিকল্পনা কি ছিল? প্রতিভাকে প্রেমের জালে ফাঁসানো, তারপর বিয়ে করে প্রতিভাকে তেলে তেলে মারার মাধ্যমে প্রভাত মির্জাকে কষ্ট দেয়া। কিন্তু ভাইয়াকে পাওয়ার পর প্ল্যান চেঞ্জ হলো, নতুন পরিকল্পনা করলাম, নিখুঁত পরিকল্পনা। কি পরিকল্পনা? আমি আর ভাইয়া মিলে প্ল্যান বানাই। এই প্ল্যানটা করেছিলাম পুতুল বোন মানে বর্ণাকে পাওয়ার পর। সেই হিসেবে সেও যুক্ত ছিল। প্রতিবার চোখ আমি হব সবচেয়ে খারাপ লোক, আর ভাইয়া আর পুতুলের বোন হবে সবচেয়ে ভালো লোক। আমরা সবাই এমন অভিনয় করব যেন প্রতিভাকে খুন করার পর সব দোষ আমার ঘাড়ে আসে, আর তাদেরকে সন্দেহ না করে। যেহেতু আমি ইপটিজার, তাই কাজটা সহজই হবে। সবাই আমাকে খুনি ভাববে, আমাকে নিয়ে পড়ে থাকবে। এই ফাঁকে ভাইয়ারা বাকি কাজ করবে। পরিকল্পনা মাফিক আমি প্রতিভাকে টিজ করতে লাগলাম নিয়মিত। আর বর্ণার ট্রান্সফার নিয়ে এসে নাটক করে ফাঁদ পাতলো যেন প্রতিভা জেসে তার সাথে বন্ধুত্ব করে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলো, প্রতিভা বর্ণার সাথে বন্ধুত্ব করলো। বর্ণা মুখোশধারীর মতো প্রতিভার সাথে ভালো আচরণ করতে লাগলো। যেহেতু আমাদের পরিকল্পনা বড় এবং কাজ নিখুঁত, তাই আমাদের 3 জন ছাড়া আর কারো মানুষের প্রয়োজন ছিল। আমরা চিন্তায় পড়ে গেলাম কাকে নিব। তখন ভাইয়াই মূলত হৃদিতা এবং ডক্টর কৌশিকের কথা বললেন। হৃদিতাকে ম্যানেজ করার দায়িত্ব পড়লো আমার উপর, আর বাকি দুজনকে ভাইয়া রাজি করাবেন। ভাইয়া পরিকল্পনা করলেন বাকি 3 জনের কাছে এটা হবে একটা সম্পত্তি হাতানোর জেরে খুন। তাদের সম্পত্তির লোভ দেখিয়ে বাগে আনতে হবে। তারা কেউ জানবে না যে এটা প্রতিশোধমূলক খুন। ভাইয়ার পরিকল্পনা অনুযায়ী সম্পত্তির লোভ দেখিয়ে 3 জনকে বাগে আনলাম। এসআইভি টিম গঠিত হলো। তারপর মৃদুলকে প্রতিবার সামনে পাঠানো হলো বর্ণার বয়ফ্রেন্ড হিসাবে। এমনটা করা হয়েছে যেন বর্ণা তার ভাইয়ার রিলেশনের কথা কেউ জানতে না পারে। মৃদুল প্রতিবার সামনে বর্ণাকে কী বলবে তা বর্ণা শিখিয়ে দিত। বর্ণা শেখানোর কথা মৃদুলের মুখ থেকে শুনে প্রতিভা বিশ্বাস করে নিল সব। এদিকে দিন যতই যাচ্ছে, বর্ণা প্রতিভার সম্পর্ক ততই বেশি জানতে শুরু করেছে। বেস্ট ফ্রেন্ড মানতে বলে নিজের এবং পরিবারের কথা সবটাই শেয়ার করতো প্রতিভা। বর্ণা সেসব থেকে কিছু পয়েন্ট নোট করে নিত। এভাবে চলল বেশ কিছু সময়। এরপর 2.5 বছর আগে সুযোগ বুঝে তুরাগ প্রতিভার সামনে যায়। দিয়াবাড়িতে গিয়ে এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন প্রতিভা প্রেমে পড়তে বাধ্য হয়। হলো তাই। প্রতিভা ভাইয়ার পাতানো জালে আটকে গেল। ভাইয়া অভিনয় জগতে পা দিলেন। গম্ভীর রাগে যেদি মানুষটাও হাসি মজা করার অভিনয় শুরু করলেন। ভাইয়ার অভিনয়ের জেরিয়ে প্রথম দেখায় ভাইয়াকে ভালো লেগে যায় প্রতিভার। বর্ণা প্রতিভার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে জানতো এবং সেই হিসেবে ভাইয়াকে চলতে বলতো, যাতে প্রতিভার ভালো লাগাটা বাড়তে থাকে। তেমনটাই হলো। দিয়াবাড়িতে প্রথম দেখায় পরিচয়, তারপর বন্ধুত্ব, অতঃপর ভালোবাসার নাটক। সব কিছুতে এগিয়েছিল প্রতিভাই। ভাইয়াকে তেমন কিছু করতে হয়নি। জাস্ট বর্ণ লেখা স্ক্রিপ্টের কয়েকটা ডায়লগ আর স্ক্রিপ্টে লেখা প্রতিভার কয়েকটা পছন্দনীয় কাজ করতে হলো। ভাইয়া মাস্টার্স কমপ্লিট করে চাকরি নেয় এবং কিস্তিতে ফ্ল্যাট নেয়। সেখানে ভাইয়ের ফ্ল্যাটে কাজের মেয়ে সেজে ওঠে রিদি, তার উপর তলায় উঠে আমি, আমার পরিবার। সবাই জানতো রিদি ভাইয়ার কাজের মেয়ে, অথচ গোপনে সে আমার স্ত্রী ছিল। ততদিনে আমরা বিয়েও করে নিয়েছি। লুকোচুরি সংসারটা বেশ যাচ্ছিল আমাদের। এত কিছুর মাঝে আমি ইপটিজারের রোল করতে বলিনি। আমি প্ল্যান মোতাবেক এগোচ্ছিলাম। বর্ণার ভাইয়াও মুখোশ পরে প্রতিভার সাথে গভীর একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। ভাইয়ার চাকরির পর আমি প্রতিভাকে জ্বালানো বাড়িয়ে দিলাম। একসময় তারা আমাকে জেলে দিল এবং তাড়াহুড়ো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিল। আমাদের পরিকল্পনা বিফলে যায়নি। পরিচয়ের পর থেকে মির্জা পরিবারের কাছেও ভাইয়া আর বর্ণা বেশ ভালো সাজলো। সবার ভালোবাসা কুড়ালো, আর আমি জঘন্য। আমি জেলে গেলাম অনেকটা ইচ্ছে করেই। আমার জেলে থাকার সময় ভাইয়ের বিয়ে হলো। ভাই এবার প্রেমিক থেকে স্বামীর অভিনয় শুরু করলো। আমি থাকতাম উপরতলায়, রীতি ভাইয়ের বাসায়। আমার কাছে ছাড়া আমার পরিবার, আশেপাশের মানুষ, প্রতিবার কাছে ছিল কাজের মেয়ে, সেও তেমনভাবেই চলতো। আমি জেলে থাকা অবস্থায় রীতি ভাইয়ের ফ্ল্যাটেই ছিল। প্রতিভাকে সময় দেওয়ার বাহানায় বর্ণাও আসতো। এভাবেই সব ঠিকঠাক চলছিল। আমি জেল থেকে বের হলাম, প্রতিভাকে আবার টিজ করা শুরু করলাম। লোকলজ্জা প্রতিভা কাউকে বলতো না। আমার জেল থেকে বের হওয়ার পর ভাইয়া অ্যাক্সিডেন্টের শিকার হলো। অ্যাক্সিডেন্টও হয়নি, ওটা বাহানা ছিল। ভাইয়ের সব ট্রিটমেন্ট করেছে আমাদের আগে থেকে ঠিক করা ডক্টর কৌশিক। কয়েকদিন মিথ্যা বাহানায় হাসপাতালে রাখলো, তারপর পায়ের হাড় ভেঙে গেছে বলে হুইল চেয়ারে বাড়ি পাঠালো। খালাতো ভাইয়ের কথা প্রতিভা অবিশ্বাস করলো না, মেনে নিল। ভাইয়া এবার ল্যাংড়া হওয়ার অভিনয় করতে লাগলো। ভাইয়ের নিয়মিত চেক আপ করতো কৌশিক, তাই তেমন সমস্যা হতো না। মিথ্যা রিপোর্ট বানিয়ে দেখাতো, মিথ্যা মেডিসিন দিত। ভাইয়া খেত না, প্রতিভা খাওয়ালেও ভাইয়া গিলত না। জিব্বার নিচে বেশ কিছুক্ষণ চেপে রেখে ফেলে দিত। ভাইয়া সব কিছু এমনভাবে করতো যে প্রতিভা কোনো সন্দেহ করার রিস্কও পেত না। প্রতিভা জানতো ভাইয়া প্রতিভাকে খুব ভালোবাসে, অভিনয় অন্তত তাই বলতো। প্রতিভার মার্ডারের পরের কথা ভেবে ভাইয়ার প্রতিভার বেডরুমে ওই বোর্ডটা টাঙানো হয়।
এবং অনুভূতি আদান প্রদান হয়। প্রতিভা যখন পেয়া সেবে মগ্ন, তখন আমি ব্যস্ত প্রতিভাকে ব্ল্যাকমেল করতাম। আমি এডিট করে প্রতিবার অশ্লীল ছবি বানিয়ে ওকে ব্ল্যাকমেল করতাম। প্রতিবার লজ্জায় ভয় কাউকে বলতোও না। এভাবেই কদিন গেল। এসে গেল আমাদের সেই মুহূর্ত, ভাইয়ার জন্মদিনের আগের দিন, যেদিন আমরা প্রতিভাকে খুন করব। প্ল্যান অনুযায়ী বিকেলে আমি আর মৃদুল সন্ত্রাসী সেজে প্রভাত মির্জার উপরে হামলা চালাই। এতে তিনি আহত হন। চিকিৎসা শেষে বাসায় আসেন। বাবার অসুস্থতার কথা শুনে প্রতিভা ছুটে গেল সেখানে। এই ফাঁকে আমি ভাইয়ের ফ্ল্যাটে গেলাম। আগের দিন বর্ণার দেয়া প্রতিভার নাম দিয়ে লেখা ডায়েরিটা ভাইয়ের ফ্ল্যাটে রেখে যাই। বর্ণা হ্যান্ডরাইটিং এক্সপার্ট, সবার লেখা নকল করতে পারে। তাই সে অনায়াসী প্রতিভার লেখা নকল করে মন করা একটা কাহিনী লিখে দিয়েছিল ডায়েরিতে। এটা মূলত পুলিশের জন্যই ছিল। বর্ণা তখন মির্জা হাউজে। তারপর ভাইয়া, হৃদিতা ভইয়া, ভিলার সাত্রপকে ফরিদ ভিলা হয়ে চলে যায় ধানমন্ডি আমাদের ফ্ল্যাটে, যেখানে আমি আর হৃদি সময় কাটাতাম। সেখানে আগে থেকেই খুনের সব সরঞ্জাম এবং ডাক্তার কৌশিক আর মৃদুল উপস্থিত ছিল। আমরাও গিয়ে যোগ দিলাম। বাবাকে দেখে ডিনার করে ভাইয়ের ফ্ল্যাটের জন্য বের হলো প্রতিভা। অভিলাষ থামল। অধরা অধৈর্য গলায় বলল। তারপর অভিলাষ লম্বা শ্বাস নিয়ে বলল। প্রতিভাকে মার্ডার করার 2 দিন আগে মৃদুল গিয়ে প্রতিভার গায়ের বারবি গাউন আর ডায়মন্ড সেট কিনে নিয়ে আসে। র্যাপিং পেপার, ট্রাভেল ব্যাগ, নেম কার্ড সবকিছু আগে থেকে রেডি ছিল। নেম কার্ড আর চিরকুট বর্ণা আগে থেকে লিখে রেখেছিল। হৃদি পার্লারে কাজ করছে বিদায় সাজানোর ভার পড়েছিল তার উপর। প্রতিভা বাবার বাসা থেকে বের হওয়ার পর বর্ণা বারান্দায় গিয়ে দড়ি বেঁধে অতি সচেতনতার সাথে নিচে নেমে প্রতিভার পিছু নেয়। বর্ণার সেদিন মির্জা হাউসে থাকার কথা। প্রতিভা যাওয়ার পর বর্ণা রুমে ঢুকে দরজা লক করে। তাই মির্জা হাউসের কেউই টের পায়নি। ঘুটঘুটে অন্ধকার থাকা সিসিটিভি ক্যামেরাও আসেনি কিছু। সেদিন কায়দা করেই লোকাল গাড়িতে পাঠিয়েছে ভাইয়া প্রতিভাকে। তাই প্রতিভা ভাইয়ের ফ্ল্যাটে ফেরার জন্য গাড়ির অপেক্ষা করে বাড়ির সামনে। তখনই বর্ণা প্রতিভার সামনে আসে আর বলে তুরাগার প্রতিভার জন্য সে সারপ্রাইজ রেডি করছে, সারপ্রাইজ দেওয়ার জন্য তার সাথে যেতে। সারপ্রাইজের কথা বলে কনভিন্স করার পর মৃদুলকে মেসেজ করে বর্ণা। মেসেজ পেয়ে মৃদুল গিয়ে প্রতিভার আড়ালে প্রতিভার ফোন নিয়ে যায়। ফোন নিয়ে ধানমন্ডি লেকে চলে যায়। রাত 12টায় শিলাকে সে মেসেজ করে। আমরা সবার লোকাল ফোন নিজ নিজ গন্তব্যে ছিল, আমাদের সাথে ছিল না। আমাদের সাথে ছিল আমাদের গোপন ফোন, যার নাম্বার আমরা স্বজন ছাড়া কেউই জানি না। বর্ণা প্রতিভাকে আমার ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে প্রতিভাকে চোখ বেঁধে সাজিয়ে দেয় বর্ণা আর হৃদি। সাজানো শেষ করে বেঁধেই বর্ণা কথা বলতে বলতে আমাদের গেস্ট রুমে নিয়ে যায়। গেস্ট রুমে সিলিংয়ের সাথে দড়ি বাঁধা ছিল। প্রতিভাকে চোখ বাঁধা অবস্থা দড়ি সামনে নিয়ে গিয়ে একটা মরার ওপর দাঁড় করানো হয়। প্রতিভা সারপ্রাইজ ভেবেই চুপ ছিল। প্রতিভার মাথা দড়ি ঢুকায় বর্ণা। তারপর প্রতিভার চোখের বাঁধন খুলে দেয়। আমরা সবাই প্রতিভার সামনে দাঁড়িয়েছিলাম। ততক্ষণে ধানমন্ডি থেকে প্রতিভার ফোন পেলে মৃদুল আমাদের সাথে যোগ দিয়েছিল। প্রতিভার চোখ খুলে দেখে তুরাগ দাঁড়িয়ে আছে, তা দেখে খুব অবাক হয়। তারপর তুরাগের পাশে আমাকে দেখে আরও অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় তার গলায় দড়ি দেখে। প্রতিভা অবাক চোখে আমাদের দিকে তাকায়। তখন আমরা 6 জন সমন্বয় হেসে উঠি। ভাইয়া বলে ওঠে, ওভারে ভালো থাকো আমার অভিনয় স্কিপের স্ত্রী, আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। প্রতিভা অবাক হয়ে বলল, প্রতিশোধ? তুমি? হ্যাঁ আমি তোকে খুন করার জন্য তোর সাথে এতদিন নাটক করেছি। শুধু আমি না, আমরা সবাই নাটক করেছি। সে দেখছিস তোর বান্ধবী স্বরূপা, ও আমার স্ত্রী তোর আগ থেকে, আর অবিশাল আমার ভাই। তোর সাথে আমি আর বর্ণা মানে স্বরূপার যে সম্পর্ক ছিল সবটা ফেক। ওটা আমাদের প্রতিশোধের জন্য ছিল। ভাইয়ের কথা শুনে প্রতিভার চোখে মুখে আঘাতচম্বী বিস্ময় দেখা দিল। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বর্ণা গিয়ে প্রতিভার পায়ের নিচের মরা ফেলে দিল। কিছু বোঝে ওঠার আগে শ্বাস আটকে মারা গেল প্রতিভা। অভিলাষ থামল। অধরা ঘৃণার সুরে বলল। আপনারা কি মানুষ? ছি, আমার ভাবতেই রাগ লাগছে। অধরার কথার জবাব এলো না। নিতিন বলল। বাকি কাহিনী বলুন তুরাগ। প্রতিভাকে মারার পর লাশ নামিয়ে চোখ আর গলার দাগের উপর মেকআপ করে হৃদা, তারপর নেকলেসের পরায়, তারপর ট্রাভেলের ব্যাগে রেখে চিরকুট রাখি লাশের উপর, তারপর র্যাপিং পেপার দিয়ে ট্রাভেল ব্যাগ মুড়িয়ে নেই। দেন নেম কার্ড দিয়ে আমরা রওনা হই মিরপুরের উদ্দেশ্যে। বর্ণা চলে যায় মির্জা হাউসে, মৃদুল আর কৌশিকও চলে যায়। সবার আগে চঞ্চল বুইয়াও বিলায় যায়। পরিত বিলার ছাদ পেয়ে বুইয়া বিলায় যায়। দারোয়ানকে কল করে মিথ্যা বাহানা দিয়ে ছাদে ডেকে নেয়। দারোয়ান উপরে গেলে আমি আর হৃদিতা লাশ মোড়ানো প্যাকেট নিয়ে বাসায় চলে যায়। দারোয়ান ছাদে ট্যাপ ঠিক করে নিচে নেমে নিজের রুমে যায়। এই সুযোগে চঞ্চল গিয়ে কন্ট্রোল রুমে গিয়ে ফুটেজ ডিলিট করে এবং ওপরে চলে যায়। বোর্ডে আগে আমরা লাশ বের করে প্লাটের সামনে রাখি, তারপর ঘুমিয়ে যাই। সকালে উঠে লাশ দেখে অভিনয় শুরু করেন, তাই তো? কিন্তু অজ্ঞান হলেন কিভাবে? নিতিন বলল। তুরাগ বলল।
ক্লোরোফর্ম দিয়ে শার্টের হাতায় হালকা স্প্রে করেছিল। আমি যতবারই তা নাকে মুছেছি ততবারই অজ্ঞান হয়েছি। তা না বুঝলাম, কিন্তু অভিলাষের বাসায় পাওয়া রিসিট, কালার পেপার, নেম কার্ড আসলো কিভাবে? খুনের পর চঞ্চল আসার সময় সব কিছু নিয়ে এসেছিল। চিরকুট লিখেছিল বর্ণা, ছাপ দিয়ে লেখার কারণে এক্সট্রা পেজ বসে গেছে, সেগুলো নিয়ে আসা হয়েছে যাতে অবিশালকে দোষী সাব্যস্ত করা হয়। চঞ্চলের ডায়েরিও স্বরূপার লেখা, পুলিশ যা পেয়েছে সব আমাদের সাজানো ছিল। তারপর অভিলাষকে ভিকটিম বানিয়ে পুলিশের সব ফোকাস ফেললেন অভিলাষের উপর। এরপর আপনারা নেক্সট স্টেপে এগোলেন, তাই তো? হ্যাঁ, অবিশালের আমরা যখন নজরবন্দি ছিলাম তখন ডক্টর কৌশিককে দিয়ে মর্গে থেকে লাশ তৈরি করে। তারপর অবিশাল আটক হওয়ার পর তার ফেক জবানবন্দি দিয়ে পুলিশকে গুলিয়ে দেয়। রিমান্ড শেষ হাজতে যাবার সময় আমরা 6 জন মিলে 14 বছর ধরে চঞ্চলকে কিডন্যাপ করি। তারপর মর্গে থেকে চুরি করা লাশ পুড়িয়ে রেখে আসি ভুইয়া বেলায়, ও দূরে জুবের কাছে। ফরেন্সিক ল্যাবের পাস লবি ডাক্তারকে টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আগেই। তাদের মধ্যে ফরেন্সিক রিপোর্ট বদলে দেই, লাশের সাথে চঞ্চলের কাপড় দেই যাতে সবাই বিশ্বাস করে এটা চঞ্চলের লাশ। লাশের সাথে চিরকুটের হৃদিতার তৈরির সংখ্যা দেয় হয় পুলিশের মাইন্ড ডাইভার্ট করার জন্য। ইন্সপেক্টর অধরা যখন চিরকুট নিয়ে পরে রইলেন তখন আমরা অলরেডি শিকার ফাঁদ পেতে নিয়েছি। আমার চেকআপের বাহানায় প্রভাত মির্জাকে নিয়ে আমি আর হৃদা বের হই। ড্রপ করা বাহানায় বর্ণাকেও নিয়ে নেই। কিছু পথ গিয়ে সবাই নিজেদের আসল রূপে ফিরে আসি এবং প্রভাত মির্জাকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যাই বর্ণার প্ল্যাডে। মুখে মাস্ক তাকায়, কেউ চিনে না। এর আগে আমাদের 3 জনের চেহারার সাথে কিছুটা মিলে এমন 3টি চেহারা, 3টি লাশ বেছে নিয়েছি মর্গ থেকে। লাশ চুরি করে প্লাস্টিক সার্জারি করে আমাদের নাক ঠোঁটের রূপ দেয়। তারপর ধরা না পড়ার জন্য উপরে আমাদের চেহারার মতো ফেস মাস্ক লাগিয়ে দেয়। এসব আগে রেডি করা ছিল। তারপর ফাঁসি দিয়ে গলায় দাগ করি। এরপর শরীরটা অ্যাসিড দিয়ে জলসে দেই, আগে জায়গায় রেখে আসি। এবার আমরা 4 জনে মৃত হয়ে গেলাম। তারপর আমাদের 3 জনের কাছে কোনটা প্রতিশোধের হলেও বাকি 3 জনের কাছে সম্পত্তির জন্য। তাই জোরপূর্বক প্রভাত মির্জার বিপুল সম্পত্তি নিজের নামে করি। আমাদের আসন নামে রেজিস্ট্রেশন পেপার আগেই বানানো ছিল, জাস্ট সাইনের দরকার ছিল, যা প্রভাত মির্জা থেকে জোর করে নিয়ে নিলাম। তার অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থও নিলাম। প্রভাত মির্জা স্বরূপার ফ্ল্যাট থেকে আপনার ফ্ল্যাটে গেল কিভাবে আর কেন? ওখানে কড়া সিকিউরিটি ছিল, পুলিশের আনাগোনা বেশ ছিল। ওখানে কড়া সিকিউরিটি ছিল, পুলিশের আনাগোনা ছিল বেশ, সেফ ছিল না। আর যেহেতু আমার ফ্ল্যাটে পুলিশ থেকে সিলগালা করা তাই ওখানে পুলিশ আসবে না তেমন। আসলেও খবর পাবো, তাই সেখানে চলে গেলাম। রাতের আধারে ছাত্রকে ফ্ল্যাটে গেলাম, ব্ল্যাকমেল করে মির্জাকেও নিলাম। তারপর সেখানে কিছু সময় থাকার পর শ্বাসরোধক করে হত্যা করে জিহ্বা কাটা হলো। রেপিং পেপার, ট্রাভেল ব্যাগ, নেম কার্ড, কাঁচি, টেপ সব রেডি ছিল। বর্ণা প্রভাত মির্জার লেখা কপি করে চিরকুটে লিখেছিল। রাতে লাশ নামিয়ে ট্রাভেলের ব্যাগ ভরে বর্ণার লেখা চিরকুট দিয়ে তার উপরে রেপিং পেপার মুড়িয়ে নেম কার্ড চাপিয়ে পরদিন মির্জা হাউসে দিয়ে আসার কথা ছিল, কিন্তু ফোন করার পর টায়ার্ড হয়ে সবাই সিদ্ধান্ত নেই কে কিছু কাজ গুছিয়ে নেব। তাই চিরকুট খাতায় আর লাশ ঝুলন্ত অবস্থায় ভাবে ফেলে রেখেছিলাম। রিদিতা পান্তা বানিয়েছিল আগে, তা গরম করেছিল, কিন্তু শেষ হওয়ার আগেই পুলিশ এসে যায়। তাড়াহুড়ি করে হৃদিতা কিচেনে কড়াই লুকিয়ে ওভেনে পান্তা লুকিয়ে পালায়। আমরাও সব অভাবে রেখেই পালিয়ে যাই ফরিদ বিলা দিয়ে। আপনারা জানতেন না আমরা আসবো যে? না। যাক, সারপ্রাইজ দিতে পারলাম তবে। হ্যাঁ, সেদিন অভাবে খেস খেয়ে যাবো ভাবিনি। আর সেদিন থেকেই সব উল্টাপাল্টা হচ্ছিল, সব আমাদের প্ল্যানের বাইরে হচ্ছিল। তাই মৃদুল আর কৌশিককে মিথ্যা বাহানা হাসপাতালে পাঠাই এবং আমরা বিদেশে যাওয়ার পায়তারা করি। কিন্তু আপনারাও বেঁচে দিলেন, পাকড়াও করে ফেললেন। আফসোসের কণ্ঠে বলল তুরাগ। মিস্টার তুরাগ, আপনি কি জানতেন না প্রতিভার প্রেগন্যান্সির কথা? নিতিনের সন্দিগ্ধ প্রশ্ন। তুরাগ নির্দ্বিধায় উত্তর দিল, না। কে জানতো? অভিলাষ, আপনি জানতেন? অভিলাষ বলল, হ্যাঁ জানতাম। আর কে জানতো? আমি জানতাম। স্বরূপা নির্দ্বিধায় উত্তর দিল। অভিলাষ ছাড়া বাকিরা সবাই অবাক হয়ে স্বরূপার দিকে তাকালো, যার অর্থ তারাও জানতো না যে স্বরূপা জানতো। তুরাগ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি জানতে, আমাদের বলনি কেন? প্রেগন্যান্সি টেস্ট করার পর রেজাল্ট হাতে পেয়ে প্রতিভা আমাকে জানিয়েছিল। আমি তোমাদের জানাইনি কারণ আমার ভয় ছিল বাচ্চার কথা শুনে যদি তুমি প্ল্যান চেঞ্জ করে দাও, যেহেতু তুমি বাচ্চাদের অনেক পছন্দ করো আর ওটা তো তোমার বাচ্চা ছিল। তুমি প্ল্যান চেঞ্জ করে যদি প্রতিভাকে হত্যা করা বাদ দিতে
তবে আমার বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে পারতাম না, তাই বলিনি। তাছাড়া শুধুমাত্র বাবা মায়ের জন্য আমি প্রতিভাকে সহ্য করেছিলাম, কিন্তু ওর পেটে তোমার সন্তান আসবে শুনে আমি সহ্য করতে পারছিলাম না। আমি ক্ষুদ্র হয়ে পড়ি। ওর কনসেপ্ট করার ব্যাপারটা তোমার কানে যাবার আগেই আমি ওকে শেষ করে দিতে যাচ্ছিলাম। তাই আমি ওকে বুদ্ধি দিই, তোমাকে যেন এখন না জানায়, জন্মদিনে সারপ্রাইজ দেয়। প্রতিভা তাই করলো। এই ফাঁকে আমি তোমাদের তাড়া দিতে থাকি প্রতিভাকে খুন করার জন্য, এবং আমার তাড়া কাজ হলো, তোমরা সবাই খুন করলে। চঞ্চল ভাইয়া জানতো আমি তাকে নিষেধ করি তোমাকে বলতে, তাই বলেনি। তুরাগ রাগত দৃষ্টিতে স্বরূপার দিকে তাকালো। তারপর কিছু বলার জন্য মুখ খুলবে, তখন অধরা থামিয়ে বলল, আপনাদের ঝগড়া করার পর্ব এখন না, কখনো সময় পেলে ঝগড়া সেরে নেবেন। এখন থামুন। তারপর স্বরূপা ওরফে বর্ণা বলুন, ভালোবাসার মানুষকে অন্যের সাথে শেয়ার করতে আপনার বিন্দুমাত্র বাধেনি? প্রতিশোধের নেশায় এতটাই অন্ধ হয়ে গেছেন যে সব ফিলিংস অগ্রাহ্য করলেন? স্বরূপা একবার তুরাগের দিকে তাকালো, তারপর অসহায় কণ্ঠে বলল, ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখা আর শেয়ার করার চেয়ে কষ্টকর অনুভূতি পৃথিবীতে দুটো নেই। 2.5 বছর আমি এই কষ্ট সহ্য করেছি। প্রতিটা মুহূর্তে তিলে তিলে শেষ হয়েছে। হাজারো সময় চিৎকার করে কেঁদেছি, কিন্তু কষ্ট সহ্য করা ছাড়া আমার কিছু করার ছিল না। আমিও চেয়েছিলাম আমার বাবা মায়ের খুনির শাস্তি হোক, তাই নীরবে সয়ে গিয়েছি। এইসবের জন্য আমার প্রতিভার ওপর ক্ষোভ ছিল প্রচুর, তাই প্রতিভা খুনের অধিকাংশ কাজ আমি করেছি। এতে আমার এক ধরনের পৈশাচিক আনন্দ হয়েছে, এখনও হচ্ছে। আমার ফাঁসি হোক, সমস্যা নেই, আমি নির্দ্বিধায় মেনে নেব, কিন্তু বেঁচে থাকতে আর কুঞ্জনের সাথে কাউকে দেখতে পারবো না। বলেই হেসে তার আনন্দ প্রকাশ করলো। নিতিন আন্দাজ করলো এতদিনের জমানো ক্ষোভ প্রকাশ করে আনন্দ হচ্ছে স্বরূপার। অধরা ভাবছে অন্য কথা। হৃদিতা জামান ওরফে শিলা, আপনি কি জানতেন না যে প্রতিভা এবং প্রভাত মির্জার খুন প্রতিশোধমূলক ছিল? সত্যটা বলবেন, না হলে স্প্রে প্রয়োগ করব। কঠোর গলায় বলল অধরা। শিলার নির্দ্বিধা মাখানো উত্তর, না, আমি জানতাম না। আমি জাস্ট জানতাম এটা সম্পত্তির জন্য খুন। আমার অভাবী পরিবারকে হেল্প করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি খুনে সামিল হয়েছি। খুনের পিছনে যে প্রতিশোধ শব্দটা ছিল তা আমি এখন জেনেছি, এর আগে জানতাম না। তার মানে সত্যই যে এরা কেউই খুনের মূল কারণ জানতো না, তাই তো? অবিলাস বলল, হ্যাঁ, শুধু আমি ভাই আর বর্ণা জানতাম। আর ডাক্তার কৌশিক, আপনি জানতেন? আপনি কেন খুনে অংশ নিলেন, তাও আবার নিজের খালাতো বোন আর খালুর খুনে? প্রভাত মির্জার জিব্বার কাটা দাগ দেখে আমার মনে একটাই কথা এসেছে, তা হলো এই খুনের পিছনে শত্রুতা কিংবা প্রতিশোধমূলক কারণ ছিল। কোনো অপমান কিংবা অন্য কোনো অপমানের জেরে করেছে এই খুন। ফরেনসিক রিপোর্ট বলছে প্রভাত মির্জার জিব্বার কাটা দাগের পাশে অভিলাষের হাতে ছাপ পাওয়া গিয়েছে। তো মিস্টার অভিলাষ, আপনার সাথে প্রভাত মির্জার আলাদা শত্রুতা ছিল নাকি? তুরাগ স্বরূপা থেকেও বেশি? কি শত্রুতা ছিল? নিতিন ভাবুক কণ্ঠে বলল। অবিলাস শান্ত কণ্ঠে বলল, বাবা মায়ের খুন হওয়ার মাস কয়েক আগেই একদিন প্রভাত মির্জা বাড়িতে এসে বাবাকে হুমকি ধামকি দেয়, খুব অপমান করে যায়। বাবা সেদিন কষ্টে কেঁদেছিল। আমি তখন বাবার বাসায় ছিলাম। বাবার চোখে এর আগে কখনোই পানি দেখিনি, সেদিনই দেখলাম। বাবার কান্না আমার সহ্য হয়নি। ছোট্ট কণ্ঠে তখন বলেছিলাম একদিন ওই লোকের জিভ ছেড়ে বাবার অপমানের প্রতিশোধ নিব। তাছাড়া প্রতিভাকে টিচ করার কারণে প্রভাত মির্জা আমাকে অনেক অপমান করেছেন। বাবার অপমান এবং আমার অপমান দুটো শোধ নিলাম জিভ কেটে। অধরা কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, প্রতিভার সাথে রক্সিও ছিল। প্রতিভার লাশ পাওয়া গেল, রক্সির লাশ পাওয়া গেল না কেন? কারণ ওকে খুন করা হয়নি। কারণ ধীর গলায় বলল তুরাগ। নিতিন ভ্রু কুঁচকে বলল, কেন? রক্সি বর্ণার খুব পছন্দের ছিল। রক্সিকে খুন করার কথা থাকলেও বর্ণার জেদের কারণে খুন করা সম্ভব হয়নি। রক্সিকে মারার কথা আসলেই বর্ণা বাধা দিত। তার খুব মায়া হতো রক্সির জন্য। বর্ণা ঠিক করেছিল ইন্ডিয়া যাওয়ার সময় রক্সিকেও নিয়ে যাবে। ঠোঁট উল্টিয়ে হাত তালি দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল নিতিন, বাহ, একটা বিড়ালকে মারতে আপনাদের হাত কাঁপছিল, বিবেকে বাজছিল, অথচ দুইটা মানুষকে মারতে একবারও হাত কাঁপিনি, একবারও বিবেক বাধা দেয়নি। একটা প্রাণী কদিন থাকতেই তার প্রতি আপনাদের মায়া বসে গেল। অথচ প্রতিভার সাথে তো তুরাগের 2.5 বছরের সম্পর্ক ছিল। তুরাগের ভালোবাসা অভিনয় হলেও
প্রতিবার ভালোবাসা তো আর অভিনয় ছিল না, তাও কি মায়া জমেনি? আপনারা মানুষ, আমার তো সন্দেহ হয় মানুষ এত ছলনা কিভাবে করে। নিতিনের কথায় সবাই মাথা নিচু করে ফেলল। অধরা বলল, তুরাগ থেকে বেশি সময় প্রতিভা স্বরূপার সাথে কাটিয়েছে, এত ভালোবাসা দেখিয়েছে, রীতিমতো বোন বলেছে, তাও কি মায়া হয়নি? দোষ যা করার প্রভাত মির্জা করেছে, প্রতিভা তো করেনি। তবে ওকে কেন শাস্তি দিলেন? একটা নির্দোষ জীবন কেড়ে নিলেন, একটুও বিবেকে বাধা দেয়নি? না, প্রতিভার সাথে যা হয়েছে বেশ হয়েছে। ও এসব ডিজার্ভ করতো। সতীনকে কেউ সহ্য করতে পারে? ভালো হয়েছে। আরও কষ্ট দিয়ে মারা উচিত ছিল। ওর বাবার জন্য আমি কত কি সাফার করেছি। ওকে আমি এমনি এমনি ছেড়ে দিতাম কিভাবে? রাগত গলায় বলল স্বরূপা। স্বরূপার আচরণ অধরার সহ্য হলো না। হুট করে টেবিলের থেকে প্লায়ার সাথে নিয়ে স্বরূপার বা হাতের অনামিকার নখ এক টানে তুলে ফেলল। আকস্মিক এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। নিতিনও অবাক, সে ভাবেইনি অধরা এমনটা করবে। স্বরূপার নখ তোলার সাথে সাথে স্বরূপার চিৎকার জুড়ে দিল। তাতে সায় জানালো তুরাগো। একে অপরের ব্যথায় ব্যথিত কিনা। অধরা সেদিকে খেয়াল না দিয়ে বলল, আপনার উপর প্রচুর রাগ, আমার কন্ট্রোল করতে পারিনি। কি মনে করে নিতিন অধরার হাত থেকে প্লায়াস নিল, তারপর অবিলাসের একটা নখ তুলে ফেলল। বলল, এটা পুলিশকে শরীফার লেখা স্ক্রিপ্ট পড়ে শুনিয়ে বোকা বানানোর জন্য। অবিলাস তখন অসহনীয় ব্যথা নিয়ে চটপট করতে ব্যস্ত। অবিলাসের কষ্ট দেখে চোখ মুখ খিচে দোয়া পড়ছে হৃদিতা। হার্ট কালেকশন লড়ে উঠছে তার। চটপট করছে স্বরূপাও, রীতিমতো চিৎকার করে কাঁদছে। তার চটপট দেখে তুরাগের চোখেও জল ভর করছে। প্রিয়তমার কষ্ট সহ্য হচ্ছে না তার। এদিকে নিজের হাতে যে ভাঙ্গা নখের ব্যথা করছে আর রক্ত ছুঁয়ে পড়ছে, সেদিকে কোনো খেয়ালই নেই তার। মৃদুলের একটা নখ আগেই তোলা হয়েছে, সেও ব্যথায় নীল হয়ে আছে। সবার মাঝে এখনও স্ট্রং আছে ডাক্তার কৌশিক। নিতিন প্লেয়ার্স রেখে পকেট থেকে টিস্যু বের করে ফিনকি মেরে হাতের তালুতে লেগে থাকা রক্ত মুছতে মুছতে বলল, আপনার আর কিছু জানার আছে ওদের থেকে? না, আপনার কিছু জানার না থাকলে জিজ্ঞাসাবাদ পর্ব এখানেই সমাপ্ত করা হোক। সায় জানিয়ে বলল অধরা। নিতিন সবার দিকে একবার তাকিয়ে বলল, জিজ্ঞাসাবাদ পর্ব শেষ। তবে যারা এখনও খানিক শাস্তি পায়নি তাদের শাস্তির ব্যবস্থা করে যাব। শিলা আর ডাক্তার কৌশিক বাদে বাকিরা খানিক শাস্তি পেয়েছে, এরা বাদ যাবে কেন? এদের নখ তুলব না, স্প্রে করি? অ্যাজ ইউ উইশ মিস্টার নিতিন। কাত নাচিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে অধরা বলল। নিতিন স্প্রে হাতে নিয়ে আবারও ক্যাপ খুলল, তারপর বলল, আগে শিলাকে ট্রাই করি, তারপর অর্থোপেডিক্স ট্রাই করব। বলেই শিলার দিকে এগোলো নিতিন। সাথে সাথেই অবিলাস কাতরাতে কাতরাতে বলল, স্যার আপনার পায়ে পড়ি, ওকে কিছু করবেন না, যা করার আমাকে করুন, ও প্রেগনেন্ট। এমন এক প্রেগনেন্ট নারীকে এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মেরেছেন আপনারা। তখন সহ্য ক্ষমতা কোথায় ছিল? রাগত দৃষ্টিতে তাকিয়ে অধরা বলল। অবিলাস ছটফট করতে করতে জবাব দিল, মেন কালপ্রিট আমরা, ওর তেমন কোনো দোষ নেই, তো শাস্তি দিলে আমাকে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন। কি আর হবে, হয়তো মরে যাব, সমস্যা নেই, আমাকে শাস্তি দিন, তাও ওকে প্যারালাইজড করবেন না। করুণ গলায় বলল শিলা। নিতিন কিছু একটা ভেবে বলল, আচ্ছা শিলাবাদ, এক অন্তঃসত্ত্বা নারীকে কষ্ট দেওয়ার পক্ষে আমি নেই, তাহলে কৌশিককে শাস্তি প্রয়োগ করি। বলে কৌশিকের দিকে তাকালো নিতিন। কৌশিক ভয়ে ঢোক গিলল, কাপাক কাপাক গলায় বলল, আমি তো মারবই। বলেই ক্যাপ খুলে কৌশিকের ডান হাতের আঙুলের উপর স্প্রে করলো। ভয়ে কৌশিক চিৎকার করে উঠল, এই বুঝি সব শেষ। সাথে সাথে কৌশিক হাতে জ্বালা পোড়া অনুভব করলো। সে ভাবল সত্যিই তার হাত অবশ হবে। ভয়ে অনবরত ছটফট করতে লাগলো। মিনিট খানেকের পরেই জ্বালা পোড়া থেমে গেল। কৌশিক তখনও চোখ মুখ খিচে আছে। হঠাৎ ব্যথা অনুভব না করায় ভয়ে ভয়ে চোখ খুলল। হাত অবশ হয়ে গেছে কিনা চেক করতে হাত নাড়ালো, না, সব ঠিকঠাকই আছে। কিন্তু স্প্রে করার পর তো হাত অবশ হওয়ার কথা, এমনটাই বলেছিল নিতিন। তবে হলো না কেন? বুঝতে না পেরে মাথা তুলে অবাক চোখে তাকালো কৌশিক। দেখলো তার সামনে দাঁড়িয়ে নিতিন হাসছে। কৌশিক ভুরু কুঁচকালো, তা দেখে নিতিন শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে বলল, আপনারা খুব বোকা মানুষ, বোকা বানানো মানুষগুলো এতটা বোকা হয় জানতাম না। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল কৌশিক।
নিতিন স্প্রের বোতলের ওপর সাদা আবরণটা খুলে ফেলল, তারপর স্প্রেটা কৌশিকের দিকে এগিয়ে দিয়ে বলল। অর্থোপেডিক্স কৌশিক, দেখুন তো চিনতে পারেন কি না। কৌশিক কৌতূহল চোখে স্প্রের দিকে তাকালো, দেখলো সাদা রঙের বোতলটার গায়ে অফসাইড লেখা। খানিক তাকিয়ে অবাক কণ্ঠে বলল। নিতিন হেসে বলল। ধরতে পারলেন অবশেষে। অপোজিট স্প্রে হলো এক ধরনের ড্রেসিং স্প্রে, যা বিভিন্ন ধরনের শুকনো ক্ষতের জন্য ব্যবহারের জন্য নির্দেশিত হয়, যেমন ছোটোখাটো কাটা, ঘর্ষণ এবং পোড়া শুকনো ক্ষতের উপরে নিকাশি, নলগুলির সিলমোহর এবং স্টেইনমেন্ট পিনের মতো বহিরাগত অর্থোপেডিক স্থিরকরণের পরে সিউন অপসারণ টিকা দেওয়ার সাইটগুলির উপর অক্ষত ফোসকা এবং ত্বকের গ্রাফট স্থিরকরণের উপরে। কাটা পড়া স্থানে দিলে প্রথমে বেশ জ্বালা করে, আবার অক্ষত জায়গায় দিলেও চলে। আমার ফার্স্ট এইড বক্সে এটা থাকে। আজ ফার্স্ট এইড বক্সে স্প্রেটা দেখে মনে মনে বললাম, বিশ্বাসঘাতকদের বিশ্বাস নিয়ে খেলা যাক। সেই ভাবনার উপর অটল থেকে এই ড্রেসিং স্প্রেকে মরণব্যাধি স্প্রে হিসেবে ব্যবহার করে সবাইকে ভয় লাগালাম, বিশ্বাস করালাম এবং পেট থেকে কথা বের করলাম। 6 ইন্টেলিজেন্স ভিলেন ধরতে পারল না, সেটা কি দুঃখের কথা। তো এবার বলুন, কেমন লেগেছে আমার মজা? আসলেই বিশ্বাসঘাতকদের বিশ্বাস নিয়ে খেলতে মজা আছে। বলে বাঁকা হাসল। এসআইভির সব সদস্যর ব্যথা বলে হা করে নিতিনের দিকে তাকিয়ে রইল। ড্রেসিং স্প্রে দিয়ে তাদের বোকা বানালো। অধরা আনন্দিত কণ্ঠে বলল। তারা শকড আর আপনি রক। নিতিন ঠোঁট কামড়ে হেসে বলল। ক্যাসা লাগা মেরা মজাক। আন্ডারস্ট্যান্ডিং। হেসেই বলল অধরা। তখনই রুমে ঢুকলো জিহাদ আর আদাব্র। এতক্ষণ তারা বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ভিতরে এসে জিহাদ বলল। সরি স্যার, নক না করে আসার জন্য। ইটস ওকে জিহাদ। হেসে উত্তর দিল নিতিন। স্যার, ম্যাডাম, আপনারা দুজনেই লেজেন্ড। আপনাদের বুদ্ধির জবাব হয় না। আমরা আপনাদের নিয়ে গর্ববোধ করি। আপনারা আইন সমাজের গর্ব। এই মুহূর্তে আপনাদের বুদ্ধিমত্তাকে সম্মান করতে আমরা স্যালুট দিতে চাই। আদাব্র মুগ্ধ কণ্ঠে বলল। তারপর জিহাদের দিকে তাকালো। দুজনেই ইশারায় ভাব বিনিময় করে একসাথে স্যালুট করলো নিতিন অধরাকে। জবাবে দুজনেই মুচকি হাসল। পুলিশ ভ্যানে হ্যান্ডকাপ পরা অবস্থায় বসে আছে তুরাগ, স্বরূপা, অবিলাস, শিলা, মৃদুল ও কৌশিক। সবারই চেহারায় পরাজয়ের হতাশা, অসুস্থতার মলিনতা আর অপরাধবোধ ফুটে উঠেছে। 10 দিনের রিমান্ড শেষ হয়েছে কয়েকদিন আগেই। রিমান্ড টর্চারে সবাই জীর্ণশীর্ণ হয়ে গেছে। ভালোই টর্চার হয়েছে, তা তাদের চেহারায় লক্ষণীয়। কারো চেহারা আগের মতো গ্লো করছে না, কাউকে আর মায়াবী লাগছে না। সবার চোখের নিচে কালো দাগ, শুকিয়ে চোয়ালে হাড় যেন উকে দিচ্ছে। ঠিকমতো দাঁড়াতেও কষ্ট হয়। কয়েকজন পুলিশ সবাইকে ধরে নিয়ে গেছে। ছেলেদের তুলনায় মেয়েদের উপর টর্চার কম হয়েছে, তাতেও তারা নিজেদের নেতিয়ে যাওয়া থেকে বাঁচাতে পারেনি। আজ আদালতের শুনানি শুনে তারা আরও নেতিয়ে গেল। সমস্ত প্রমাণ এসআইভি এর বিরুদ্ধে থাকায় আদালত সবার সাজা শুনিয়েছে। তুরাগ, অবিলাস, মৃদুল, কৌশিকের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নারীদের ফাঁসির আদেশ দেওয়া হলেও কখনো ফাঁসি কার্যকর হয়নি। নারী আসামিদের সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সে হিসেবে স্বরূপা আর শিলাকেও সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। স্বরূপার সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শিলা মাস 3 গর্ভবতী হওয়ায় এবং এত সবে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও খুনি ও খুনিদের সহযোগিতা করায় ফরেনসিক ল্যাবে 5 জন ডাক্তার, মানসিক হাসপাতালের 1 জন ডাক্তার ও নার্সকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আদালতে ফাঁসির রায় শোনানোর পর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে স্বরূপা আর শিলা। তারা প্রিয়জনের মৃত্যুর আভাস মেনে নিতে পারছে না। শিলা তো কিছুক্ষণ পর পর পেটে হাত দিয়ে অবিলাসের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠছে। অবিলাস তখন অন্যদিকে ফিরে চোখের পানি লুকাতে ব্যস্ত। স্বরূপা স্থির দৃষ্টিতে তুরাগের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। তুরাগ মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না দমিয়ে রাখছে। যদিও তা পারছে না, অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ার সিদ্ধান্তে অটল। তারা নিজ সিদ্ধান্ত মতোই ঘুরিয়ে পড়ছে। কৌশিক থমথমে চেহারা নিয়ে বসে আছে। আদালতে দেখা মা বোনের করুণ চেহারা চোখের উপর ভেসে উঠছে বারবার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সত্যি, লোভ আর প্রতিশোধের মন মানসিকতা নেশায় আর সাপ পোষার মতো মানুষকে সর্বশান্ত করে ছাড়ে। খানিক সুখ দিলেও পরে সাপুরের পালিত সাপের মতো নিজেকে সবল মারে।
পালিত সাপের কামড়েই মৃত্যু হয় তার। ভালোই তো ছিল, ডাক্তারি পরীক্ষায় কত ভালো র্যাঙ্ক এসেছিল, কত সুনাম, কত সম্মান কুড়িয়েছিলাম। এমন হাজারো ভাবনা নিয়ে জীবন সমীকরণ মেলাতে ব্যস্ত কৌশিক। অপরদিকে মৃদুল মাথা নিচু করে চোখের জল ফেলছে। আদালত চত্বর থেকে পুলিশ ভ্যানে ওঠানোর আগে তার দিকে তাকিয়ে মায়ের আঁচলে মুখ গুজে কান্না করার দৃশ্যটা বারবার চোখে ভাসছে। মা বারবার চিৎকার করে বলছিল, বাবা বল না, ওরা মিথ্যা বলছে, তুই এসব করিস নেই, আমার কত ভালো ছেলে ছিলি তুই, এসব করতে পারিস না। মায়ের কথার উত্তর ছিল না তার কাছে, শুধু মাথাটা বাঁকিয়ে এক নজরে মাকে দেখে মাথা নিচু করে সামনে চলে গেল। সেই নজরে মায়ের পাশে ছোট্ট বোন মৃধাকেও চোখে পড়েছিল। কেমন করুণ চোখে তাকিয়েছিল। এই বোনের মলিন মুখ না দেখার জন্যই তো সে এত খারাপ কাজ করলো। এই বোনের মলিন মুখ না দেখার জন্যই তো সে এত খারাপ কাজ করলো। অথচ কাজের কাজ কিছুই হলো না, উল্টো বোনটাকে নরকীয় জীবন উপহার দিল। এটা কি হওয়ার ছিল? সবাই যখন ভাবনার গহীনে বিরাজ করছে, তখন পুলিশ ভ্যানের দরজা ঘেঁষে বসা নিতিন বলল, একটা শকিং নিউজ শুনবেন সবাই, বিশেষ করে তুরাগ, অভিলাষ আর স্বরূপা। নিতিনের কথায় সবাই ভাবনা থেকে বের হয়ে নিতিনের দিকে তাকালো। নিতিনের অপোজিট সিটে বসা অধরাও একরাশ কৌতূহল নিয়ে নিতিনের দিকে তাকালো। নিতিন বলল, মিস্টার তুরাগ, অভিলাষ আর মিসেস স্বরূপা, আপনারা বাবা মায়ের খুনি ভেবে যাকে এবং যার মেয়েকে মেরেছেন, মূলত তিনি খুন করেননি। নিতিনের কথায় চকিত নজরে সবাই চেয়ে রইল নিতিনের দিকে। তা দেখে নিতিন বলল, অতীব দুঃখের সাথে বলছি যে প্রভাত মির্জার সাথে শিহাব বিশ্বাসের ইয়াবা প্রচার নিয়ে দ্বন্দ্ব থাকলেও মূলত শিহাব বিশ্বাস এবং তার স্ত্রী শতরূপা মেহেক বিনাকে প্রভাত মির্জা খুন করেননি। তিনি এসবে জড়িত ছিলেন না। প্রভাত মির্জার দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আপনাদের চাচা পলাশ বিশাল শিহাব বিশ্বাস এবং তার স্ত্রীকে খুন করেছেন। সব কলাকৌশল তিনিই করেছেন। আপনাদের চোখে প্রভাত মির্জাকে ধরিয়ে দিয়েছেন, খুন করে আত্মহত্যা বলে চালিয়েছে। কারণ কি ছিল জানেন? এই আপনার বাবার রাজশাহী শহরাঞ্চলে একটা জমি, এই জমির লোভ ছিল প্রচুর তার, তাই আপনার বাবা মাকে মারলেন, তারপর স্বরূপাকে দত্তক দিলেন, তারপর অভিলাষকেও দত্তক দিলেন। তুরাগকে শহর ছাড়া করতে অভিলাষের ঢাকা থাকার কথা বললেন। তার বিশ্বাস ছিল অভিলাষের কথা শুনে তুরাগ ঢাকা চলে যাবেন, তারপর সব কিছুই তার, কোনো বাধা নেই। হলো তাই, আপনারা সবাই চলে গেলেন। পলাশ বিশ্বাস শিহাব বিশ্বাসের সব সহায় সম্পত্তি কবজা করলেন। যেই জমির জন্য শিহাব বিশ্বাস এবং তার স্ত্রী খুন হলেন, সেই জমিতে এখন শোভা পাচ্ছে পলাশ শপিং মল। তার মানে বিনা দোষে প্রভাত মির্জা আর প্রতিভা মির্জা মারা গেল, তাই তো? অবাক কণ্ঠে বলল অধরা। হ্যাঁ, তবে শুধু প্রভাত মির্জা আর প্রতিভা মির্জা মরেনি, তিহানা জাহান ও মারা গেছেন। আদালত চত্বরে থাকতেই আমার কাছে খবর এসেছে তিহানা জাহান তৃতীয়বারের মতো স্ট্রোক করেছেন এবং ঘণ্টাখানেকের মাঝেই মারা গেলেন। প্রথমবার তিনি মাইনর অ্যাটাক করেছেন প্রভাত মির্জার নিখোঁজ হওয়ার পর, যা ধরা যায়নি। দ্বিতীয়বার করেছেন স্বামীর মৃত্যুর খবর শুনে। এতদিন তার ঠিকমতো হুঁশ ছিল না। কাল রাতে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আজ সকালে কোনো একভাবে জেনে যান যে তারা স্বামী আর মেয়েকে তুরাগ স্বরূপা খুন করেছে, যাদের তিনি নিজের সন্তানের মতো ভাবতেন। বেশ শখ খেলেন, তারপর শখ সইতে না পেরে তৃতীয়বারের মতো স্ট্রোক করে ঘণ্টা খানেকের মাঝে মারা গেলেন। তার মৃত্যুর জন্য এটাই দায়ী। সঠিক সত্য না জেনে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। প্রতিভা বড় হওয়ার পর থেকে প্রভাত মির্জা সব ছেড়ে দিয়ে সৎ মানুষ হয়ে গেছেন। রাগত স্বরে বলল নিতিন। এই প্রথম তাকে রাগতে দেখা গেল। রাগে চেহারাটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। অধরা নিতিনের দিকে একবার তাকিয়ে বলল, এদের নাম বিশ্বাস না রেখে অবিশ্বাস রাখা উচিত ছিল। বিশ্বাস নাম দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমে পলাশ বিশ্বাস, তারপর এরা সবাই করলো প্রতিভার সাথে, তারপর করলো পুরো দেশবাসীর সাথে। মানুষের ধ্বংস মানুষ নিজেরাই ডেকে আনে। সম্পত্তি নামক ভয়ঙ্কর সাপ সাদৃশ্য জিনিসটা তার ভয়ঙ্কর ছোবলে সব ধ্বংস করলো। আহা, প্রতিভারা শুধু শিকার হলো, কোনো দোষ ছিল না তাদের। ভাবতেই খারাপ লাগছে। এক দীর্ঘশ্বাস ছাড়ল অধরা। নিতিন নিজের রাগ সামলে সবার দিকে একবার তাকালো। SIV তখনও হতভম্ব হয়ে আছে। সবাই বাকরুদ্ধ, কারো মুখে কোনো কথা নেই।
তারা কী করতে চেয়েছিল আর কি করেছে তাদের নিজেদেরই খেয়াল নেই। নিতিন সবার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল। দেখতে দেখতে ফাঁসির দিন এসে যায়। অনেক আকুতি মিনতির পর ফাঁসির আগে তুরাগ আর অভিলাষকে একই মামলার আসামি শিলা এবং স্বরূপার সাথে দেখা করতে দেওয়া হয়, যাকে বলে শেষ দেখা। শেষ দেখার পুরো মুহূর্তটা ছিল হৃদয় বিধায়ক। শেষ দেখা করতে এসে তুরাগ আর অভিলাষ তাদের প্রিয়তমার হাত ধরে দাঁড়িয়েছিল। চোখ বেয়ে অঝরে জল ঝরছিল। আর তাদের প্রিয়তমারা, তারা তো গগন বিদারী বিলাপ জুড়ে দিয়েছিল। আহ, এ দেখা শেষ দেখা, আর দেখা হবে না। আজকের পর থেকে এই মানুষ দুটোর মুখখানা আর দৃশ্যমান হবে না। তাদের স্মৃতিতে বন্দী হবে ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে দুই যুগলের। তুরাগ স্বরূপার হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও, কান্নাকাটি করো না। স্বরূপা তো কেঁদেই ব্যাকুল, কি জবাব দিবে সে। আর অবিলাস শিলার হাত ধরে ভেজা গলায় বলল, রিদি, নিজের এবং আমাদের সন্তানের খেয়াল রেখো। আমি ওকে দেখতে পারবো না, তুমি দেখে রেখো। জেলখানায় এই নরকীয় জীবনের মাঝে না রেখে তোমার মায়ের কাছে কিংবা আমার মায়ের কাছে দিয়ে দিও। আর তাকে বলে দিও তার বাবা তাকে অনেক ভালোবাসতো। বলেই কান্নায় ভেঙে পড়েছে। আর শিলা প্রত্যুত্তরে বলল, তোমাকে ছাড়া আমি নিঃস্ব চঞ্চল, আমি বাঁচবো না, আমি মরে যাব। এমন হৃদস্পর্শিক বাক্যলাপের মাঝে শেষ হলো দুই যুগলের অন্তিম সাক্ষাৎ। বিদায়ের পর শিলা আর স্বরূপা খুব কাঁদল। যথারীতি রাত 8টা নাগাদ তুরাগ, অভিলাষ, মৃদুল, কৌশিক এই 4 জনের ফাঁসি কার্যকর করা হয়। তবে পরের দিন কারাগার থেকে 4টি নয়, মোট 6টি লাশ বের করা হয়। তুরাগ অভিলাষের মৃত্যুর পর সেই রাতেই জেলখানায় শিকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শিলা আর স্বরূপা। একসাথে পরপারে পাড়ি জমায় 4 জনেই। ইহ জগতে 4 জনের সুখে থাকার কথা থাকলেও নিজেদের কৃতকর্ম তা হিতে দিল না। ইহ জগতে 4 জনের সুখে থাকার কথা থাকলেও নিজেদের কৃতকর্ম তা থাকতে দিল না। কৃতকর্মের ফল হিসেবে পরপারে পাড়ি জমালো। যদি তারা অপরাধ না করত তবে কতই না সুখের হতো। কৃতকর্মের ফল হিসেবে পরপারে পাড়ি জমালো। যদি তারা অপরাধ না করত তবে কতই না সুখী হতো। শিলা স্বরূপার মৃত্যুর সাথে সাথে মুছে যায় সব। মামলাও নিষ্পত্তি হয়। একটু লোভ, একটু প্রতিশোধ, কতগুলো জীবন, কতগুলো পরিবার ধ্বংসের কারণ হলো। মানুষের মাঝে আজ মূল্যবোধের বড়ই অভাব। তাই তো মানুষ কোনো বিষয়কে সহজভাবে না নিয়ে কঠিনভাবে নিয়ে নিজের এবং আশেপাশের মানুষদের ধ্বংসের মুখে দাঁড় করায়। বেশ ফুরফুরে মেজাজে আছে অধরা। অবশেষে প্রতিভাকে ন্যায় দিতে পারল সে। বিশ্বাসঘাতকেরা শাস্তি পেল, তবে ভাবতেই খুশি লাগছে তার। ফুরফুরে মেজাজে নিজ কেবিন থেকে বের হলো। গায়ে জড়ানো সালমন কালার ডেনিম শার্ট, শার্টের হাতা কোনোই অবধি জড়ানো, সাদা হাতে সোনালি চেইনের ডায়াল ঘড়ি, পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট, বুক অবধি চুলগুলো প্যানিটেইল বাঁধা, একবারেই ফর্মাল লুক। আজ কেসের কাজ ছিল না বিধায় সিভিল ড্রেসেই এসেছে। এখন সে যাবে পুলিশের হেড অফিসে। উদ্দেশ্য কয়েকদিনের ছুটি নেওয়া। কিছুদিন যাবৎ প্রতিবার কেস নিয়ে যা দৌড়াদৌড়ি করেছে, কয়েকদিন বিশ্রাম না করলেই নয়। শরীরটাও একটু আরাম চায়। অধরা ভেবে নিয়েছে কম হলেও দিন 4 ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটাবে। পেশার বাইরে ব্যক্তিগত জীবনটা উপভোগ করবে। পারলে 2-1টা ডে ট্যুরও দিবে। কতদিন ঘুরতে যাওয়া হয় না। এবার আর কোনো বাধা নেই। ঘুরতে যাওয়ার কথা ভাবতেই আনন্দে মনটা নেচে উঠল। হেই ইন্সপেক্টর। থানা থেকে গেট অবধি আসতেই পেছনে ডাক পড়ল অধরার। অধরা থেমে গিয়ে পেছনে ঘুরল। দেখলো তার পেছনে নিতিন দাঁড়িয়ে আছে। অধরা নিতিনকে দেখে ভুরু কুঁচকালো। নিতিনের এখানে থাকার কথা নয়। কেস সমাধানের সাথে সাথে এই থানায় তার কাজ শেষ। তবে সে কেন এলো সেটা বুঝতে পারছে না অধরা। অধরাকে দাঁড়াতে দেখে নিতিন অধরার সামনে এসে দাঁড়ালো। গ্রিন কালারের শার্টের সাথে গ্রে কালার প্যান্ট পরেছে। ফর্সা শরীরের রং দুটো বেশ মানিয়েছে। চোখ মুখে প্রশান্তির আভা লেগে আছে। ঠোঁটের কোণে হাসি, সেই হাসির খানিক আভা চোখে লেগেছে। নিতিনের চেহারাই বলে দিচ্ছে এই মুহূর্তে বেশ খুশি সে। নিতিন অধরার কুঁচকানো ভ্রু দেখে তাকিয়ে হাসল। হেসে বলল, মিসেস অধরা। নিতিনের কথায় অধরা চারপাশে চোখ বোলালো। তারপর নিতিনের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আবারও ভুরু কুঁচকালো। তা দেখে নিতিন অনুরোধের সুরে বলল, আমরা দুজনেই অফ ডিউটিতে আছি এখন। সো এখন তো পার্সোনাল লাইফ সিস্টেমটা অন করাই যায়, তাই না মিসেস নিতিন সরকার?
অধরা সচেতন চোখে তাকিয়ে বলল। বুঝলাম না, কিসের অফ ডিউটি? নিতিন পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে ভাঁজ খুলে অধরার সামনে মেলে ধরল। অধরা কৌতূহল চোখে কাগজের মাঝে কালো কালির লেখাগুলায় চোখ বুলালো। হেড অফিস থেকে আগত বার্তা, যাতে বলা হয়েছে নিতিন আর অধরাকে মাসখানেকের জন্য কর্মবিরতি দেওয়া হয়েছে নিজ জীবন উপভোগ করার জন্য। তাদের ছুটি শুরু হয়েছে আজ সকাল থেকে। কাগজটায় চোখ বুলিয়ে অধরা অবাক চোখে নিতিনের দিকে তাকালো। নিতিন হাত দিয়ে মাথা চুলকে নেড়ে বলল, আমার ওয়ান অ্যান্ড অনলি স্ত্রী মনে মনে খুব আশা করেছিল এই চ্যালেঞ্জিং কেসে সমাধান হলে সে ঘুরতে যাবে, তাই স্ত্রীর মনের আশা পূরণ করার ছোট্ট প্রয়াস। জবাবে অধরা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস নিতিন, এই ছুটিটার দরকার ছিল। তারপর বলো, লম্বা ছুটি তো পেয়েছো, এবার প্ল্যান কি? নিতিন ঠোঁট কামড়ে হেসে বলল, বিয়ের বছর গড়ালেও দেশা রক্ষা করতে গিয়ে সংসার করা আর হয়ে উঠল না। ভাবছি কটা দিন সংসার করব, টিপিক্যাল হাজব্যান্ড হব। এ অধরা, চলো না এই মাসখানেক সময়ে লাভবার্স হয়ে যাই। অধরা তার গেজ দাঁত বের করে মায়াবী হাসি দিয়ে নিতিনের হাত ধরে বলল, আইডিয়া মন্দ না, চলো যাওয়া যাক। চলো। অধরার হাত জড়িয়ে বলল নিতিন, তারপর হেসে পা বাড়ালো দুজন। নিতিন অধরার যাওয়ার পর তাদের পেছনে ঠাস করে কিছু পড়ার শব্দ হলো। মূলত গেটের কাছে দাঁড়িয়ে থাকা জিহাদ সেন্সলেস হয়ে নিচে পড়ে গিয়েছে। অধরার পেছন পেছন এসেছিল সে অধরার কেবিনে ফেলে যাওয়া ফোন ফেরত দিতে, কিন্তু গেটের কাছে যেতেই অধরা নিতিনের কেমিস্ট্রি দেখে সে ভালোই শখ খেল, কারণ এত দিন কাজ করেও সে জানতো না এরা স্বামী স্ত্রী। ইভেন্ট কেউ জানে না, দুজনেই বিবাহিত তা জানে, কিন্তু তাদের স্ত্রী আর স্বামীকে জানতো না। কি বিহেভ দুজনের, সন্দেহ করার কোনো পথ আছে? কেউ খুনাক্ষরে বলবে এরা স্বামী স্ত্রী? জিয়াদ জ্ঞান হারানোর আগে একটাই কথা বলেছিল, মির্জা মার্ডার কেসের থেকে এরা দুজন বেশি রহস্যময়, SIV থেকেও বেশি অভিনয় পরিপক্ক। এই কেসের সবচেয়ে সারপ্রাইজিং নিউজ হলো এদের স্বামী স্ত্রী হওয়া। এটাই মেন রহস্যময় সারপ্রাইজ, যার আন্দাজ কেউ করতে পারে না।